মেহেক বাবার কাছে জানতে চায় তাকে নজর রাখতে বলছে কেন। সিকান্দার মির্জা মেয়েকে বলে, এখান থেকে ওদের নিয়ে পালাতে এবং লুকিয়ে থাকতে হবে, অনেক টাকা লাগবে। তাই এখান থেকে যাওয়ার আগে প্রিন্সের রুমে থেকে টাকা ও কিছু অলংকার নিবে, যাতে ওদের লুকিয়ে থাকার সময় না খেয়ে থাকতে না হয়। মেহেক প্রিন্সের টাকা চুরির বিষয়ে আপত্তি করলে সিকান্দার মির্জা কেঁদে বুক ভাসিয়েছিল। সে মেয়েদের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছেন, কিন্তু মেয়েরা তাকে বুঝতে চায় না। এর থেকে তার মৃত্যু ভালো। বাবার কথা শুনে মেহেক দুর্বল হয়ে পড়ে, তাই তো বাবার কাজে বাধা দেয়নি। এদিকে প্রিন্স সিকান্দার মির্জাকে চুরি করতে দেখে মাথা রাগ চেপে গেল। এই লোককে এখন পর্যন্ত শাস্তি না দিয়ে ছেড়ে রেখেছে মেহেকের জন্য, না হলে কবেই এর পেট থেকে কথা বের করে কুমিরের খাদ্য বানাতো। তাছাড়া অতি খুশিতে মেহেককে কথা না দিলে এ লোক বাড়িতে ঢোকাতো দূরে থাক, বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারত না। হয়তো এর জন্য জ্ঞানীগুণীজন বলে সময় থাকতে সাবধান হতে। সেদিন অতি খুশি আজকে মনে হচ্ছে কাল হয়ে দাঁড়াতে যাচ্ছে। না হলে এই লোক মেয়েকে দেখার নাম করে নিজের স্বার্থ সিদ্ধি করতে এসেছে, তা জেনেও ছাড় দেওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। তবে যা হয়েছে সেসব বাদ দিয়ে নতুন করে হিসেব কষতে হবে। এই লোককে কোনো মতেই ছাড় দেওয়া যাবে না। আজকে আমার রুমে এবং লকারে হাত দেওয়ার জন্য ওইকে চরম মূল্য দিতে হবে। প্রিন্স কথাটা ভাবে। এই সিকান্দার মির্জার বলে হুঙ্কার দেয়। প্রিন্সের আওয়াজ শুনে সিকান্দার মির্জা পিছনে তাকিয়ে প্রিন্সের রাগে লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে ভয় কেঁপে ওঠে। সিকান্দার মির্জা ভাবতে পারেনি হাতে নাতে ধরা খাবে। সে তো ভেবেছিল টাকা ও অলংকার নিয়ে লুকিয়ে রেখে প্রিন্সের অপেক্ষা করবে, তারপর প্রিন্স এলে তার প্ল্যান মতো কাজ করবে। কিন্তু এখন কি হবে? বিড়বিড় করে কথাটা বলে ঢোক গিলে। অন্যদিকে প্রিন্স বিদ্যুতের গতিতে সিকান্দার মির্জার কাছে গিয়ে তার শার্টের কলার ধরে বলল, শুয়োরের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার লকারে হাত দেয়ার? আমার বাড়িতে থেকে আমার ক্ষতি করার স্বপ্ন দেখিস? সিকান্দার মির্জা প্রিন্সের কথা শুনে বললেন, ছি বাবা, শ্বশুরকে এভাবে কেউ গালি দেয়? আমি না তোমার গুরুজন? সিকান্দার মির্জার কথা শুনে প্রিন্স রেগে বলে, শ্বশুরের গোষ্ঠী গিলাই, তোর মতো লোক আমার কিচ্ছু হতে পারে না। আর হলেও তাদের এই প্রিন্স কোনায় ধরে না। প্রিন্সের কথা শুনে সিকান্দার মির্জা বললেন, কিন্তু বাবা, তোমাকে যে আমার গুনায় ধরতে হবে। শত হলেও আমি তোমার সন্তানের নানা বলে কথা। সিকান্দার মির্জার কথা শুনে প্রিন্স এক মুহূর্ত দেরি না করে তার কলার ধরে হিড়হিড় করে টেনে হিঁচড়ে নিচের দিকে নিয়ে যাচ্ছে। সিকান্দার মির্জা প্রিন্সের কাছ থেকে ছাড়া পেতে দস্তাদস্তি শুরু করেছে, কিন্তু প্রিন্সের গায়ের শক্তির সাথে পেরে উঠছে না। প্রিন্স তাড়াহুড়ো করে সিকান্দার মির্জাকে বাড়ির পেছনে ওর আস্তানায় নিয়ে যেতে যাচ্ছে, যাতে মেহেক না দেখে। আজকে এই লোককে প্রিন্স শাস্তি না দিয়ে ছাড়বে না, এতে যা করতে হয় করবে। সবচেয়ে বড় কথা, তার পরিবারের মৃত্যুর সাথে এ জড়িত ছিল। এটা তো প্রিন্স জানে, কিন্তু কতটুকু জড়িত ছিল তা জানে না। আর বাবার মৃত্যুর জন্য কে দায়ী তাও জানতে হবে। একে বন্দি করে সে তথ্য বের করতে হবে। সেজন্য টেনে হেঁচড়ে নিয়ে আসে। প্রিন্স হলরুম দিয়ে সিকান্দার মির্জাকে নিয়ে যাচ্ছিল। সে সময় মেহেক প্রিন্সের সামনে এসে দাঁড়ায়। প্রিন্স মেহেককে দেখে বলে, সামনে থেকে সরে দাঁড়াও যান। মেহেক প্রিন্সের সামনে থেকে না সরে বলল, আপনি আমার বাবার কলার চেপে ধরে আছেন কেন? আর বাবাকে টেনে হেঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বাবাকে। প্রিন্স মেহেকের কথা শুনে রেগে বলে, তুমি এসবের মধ্যে এসো না। এই লোক কি তা তুমি জানো না জান? আরে সাহস হয় কি করে আমার লকারে হাত দেয়ার? মেহেক প্রিন্সের কথা শুনে চমকে যায়। তার মানে বাবা ধরা পড়ে গেছে, কিন্তু প্রিন্স কখন এলো? তাছাড়া আমি তো গেটের সামনে দাঁড়িয়ে নজর রাখছি। তবে যাই হোক, এই মুহূর্তে আমাদের প্ল্যান মতো কাজ শুরু করতে হবে। কথাটা ভেবে মেহেক প্রিন্সকে বলে, দেখুন, বাবা যাই করুক না কেন, তার জন্য আপনি এমন আচরণ করতে পারেন না। ছাড়ুন বাবাকে। প্রিন্স মেহেকের কথা শুনে বলে, দেখো জান, আজকে আমার জন্য একটা বিশেষ দিন। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। তুমি আমার কাছে বাধা দিতে এসো না। নিজের রুমে যাও। আমি কোথাও যাচ্ছি না। যেভাবে ধরে আছেন তাতে বাবার কষ্ট হচ্ছে। আপনি ছাড়েন আমার বাবাকে। মেহেকের কথা শুনে সিকান্দার মির্জা কাঁদো কাঁদো সুরে ফেসফেসিয়ে বলে, শেষ বয়সে মেয়ের জামাইয়ের কাছে অপমান হওয়া বুঝি আমার কপালে ছিল?
এদিন দেখার আগে আমার মরণ হলেই ভালো হতো। মারে দেখ, তোর বর আমাকে কিভাবে চেপে ধরছে। আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। মেহেক প্রিন্সের কাছ থেকেও ওর বাবাকে ছাড়াতে চেষ্টা করলে প্রিন্স রেগে চিৎকার করে বলল। মেহেক, নিজের রুমে যাও, না হলে তোমার জন্য ভালো হবে না। প্রিন্সের চিৎকার শুনে মন দোতলায় থেকে দৌড়ে নিচে এসে পড়ল। কি হয়েছে ভাইয়া? কথাটা বলে ভালো মতো তাকিয়ে দেখে ওর প্রিন্স ভাইয়া বাবা নামের লোকটার কলার চেপে ধরেছে। মন বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। এদিকে প্রিন্স কিছু বলতে যাবে তার আগেই মেহেক নিজের কোমরে থেকে পিস্তল বের করে। এদিকে প্রিন্স মেহেকের হাতে পিস্তল দেখে চমকে উঠল, তবে তা মেহেককে বুঝতে না দিয়ে বলল। হেই, এটা কার? তুমি এটা কোথায় পেলে? হাত থেকে ফেলো এটা। প্রিন্সের কথা শুনে মেহেক মুচকি হেসে বলল। কেন এটা দেখে ভয় করছে? ভাবছেন আপনাকে গুলি করে দিব? প্রিন্সের সত্যি ভয় লাগছে, তবে এজন্য নয় যে মেহেক ওকে গুলি করতে চেয়েছে। প্রিন্স ভয় পাচ্ছে তার আলাভোলা বইয়ের এমন পরিবর্তন দেখে। প্রিন্স মেহেকের দিকে তাকিয়ে বলল। জান, এটা বাচ্চাদের খেলার জিনিসটা, ভুলে চাপ লেগে গেলে তোমার কোথাও লেগে যেতে পারে। এটা হাত থেকে ছাড়ো সোনা। আমি কখন বললাম এটা বাচ্চাদের খেলার জিনিস? আর আমি এটা ফেলছি না। আপনি নিজের ভালো চাইলে আমার বাবাকে ছেড়ে দিন। কখনোই না। আর মেহেক, তুমি কি ভুলে যাচ্ছ আমি কে? তোমার এই কাজের জন্য তোমাকে কত বড় মূল্য দিতে হবে তা বুঝতে পারছো না। আমাকে মারবেন না, আমার বোনকে কিছু করবেন না, এটাই বলবো ভেবেছেন তো? ইস, সত্যি আপনার কথা শুনে ভয় পেয়েছি। কথাটা বলে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে নিজের পেটে পিস্তল ধরে। এটা দেখে প্রিন্স আটকে উঠল। সিকান্দার মির্জাকে ছেড়ে মেহেকের কাছে যেতে নিলে মেহেক পিছনে সরে গিয়ে বলে। মিস্টার মাফিয়া, ভুলেও আমার কাছে আসবেন না, তাহলে আমার পেটে গুলি করে দিব। এই মেয়ে, চুপ! কি সব উল্টাপাল্টা বকছো? আমি যে উল্টাপাল্টা বকছি না তার প্রমাণ চান তো দেখিয়ে দেই। কথাটা বলেই মেহেক নিজের পেটে পিস্তল চেপে ধরে। তা দেখে প্রিন্সের চোখে মুখে আতঙ্ক ছেয়ে যায়। মেহেকের দিকে তাকিয়ে রেগে বলে। মেহেক, পেট থেকে ওটা সরিয়ে নাও, আমাদের বাচ্চার ব্যথা লাগছে। তুমি একজন মা হয়ে এমন করছো কিভাবে? বাচ্চা থাকলে তো ব্যথা পাবে। কিন্তু মেহেক তো জানেই না নিজের অজান্তে নিজের বাচ্চার ক্ষতি করার হুমকি দিচ্ছে। মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে বলল। আপনার বাচ্চা ব্যথা পেলে আমি কি করব? আর নিজের বাচ্চার কথা ভাবছেন যে বাচ্চা এখনো পৃথিবীতে আসেনি, কিন্তু আমার সামনে আমার জলজান্ত বাবাকে মারতে চান। তাহলে একবার ভেবে দেখুন আমার কাছে কেমন লেগেছে। প্রিন্স মেহেকের পেটের দিকে তাকিয়ে বলল। তুমি আগে ওটা সরাও মেহেক। আবার বাচ্চার কিছু হলে আমি কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবো, বলে রাখছি। ভালো চাও তো আমার কথা শুনো। মুন এতক্ষণ বোন ও প্রিন্সের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে এখানে কি হচ্ছে। মুনের কাছে মনে হচ্ছে তার বাবা নামের লোকটা এমন কিছু করেছে যার জন্য ভাইয়া ক্ষেপে গেছে, আর আপু ভাইয়াকে শান্ত না করে আরো রাগিয়ে দিচ্ছে। কথাটা ভেবে মন মেহেককে বলল। আপু, ভাইয়ের কথা শোনো, ফেলে দাও ওটা। মেহেক মনকে জোরে ধমক দিয়ে বলল। চুপ, ভয়ের চামচা। যেটা বুঝিস না সে বিষয়ে কথা বলতে আসবি না। মুন মেহেকের ধমক খেয়ে চুপসে গেছে। এদিকে মেহেক প্রিন্সের দিকে তাকিয়ে ইশারায় নিচে থেকে দোতলায় ওঠার সিঁড়ির পাশের রুমটি দেখিয়ে বলল। ভালো চান তো ভেতরে চলুন। প্রিন্স মেহেকের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল। তুমি আমাকে হুকুম করছো? এই প্রিন্সকে? তোমার কি পরিণতি হতে পারে তা কল্পনা করেছো তো? মন প্রিন্সকে রেগে যেতে দেখে সাহস করে মেহেকের ধমক খাওয়ার পরেও পিস্তল কেড়ে নিতে গেলে সিকান্দার মির্জা ওকে ধরে নিচে সিঁড়ির পাশের রুমে আটকে রাখে। সিকান্দার মির্জা বড় মেয়েকে বলল, এটা না করলে তোর কাজে ব্যাঘাত ঘটাতো মন। মেহেক বাবার কথায় সম্মতি দিল। বোনকে পরে বুঝিয়ে বলবে, আর আদর করলে রাগ ভেঙে যাবে। আগে এই রাক্ষসটাকে শাস্তা করতে হবে। কথাটা ভেবে প্রিন্সের দিকে তাকিয়ে পিস্তলের ট্রিগার চেপে ধরে বলল। পরিণতি কি হবে তা পরে ভাববো, কিন্তু এই মুহূর্তে আপনি আমার কথা না শুনলে ট্রিগার আর একটু চেপে ধরলেই ঠুস শব্দ হবে। তারপর কি হবে বুঝতেই পারছেন। জান, তুমি এমন করো না, আমাদের বাচ্চাটা ব্যথা পাচ্ছে। মেহেক প্রিন্সের কথা শুনে বিরক্ত হয়ে বলল। তা আপনি আমার কথা শুনতে চাচ্ছেন না তো? কথাটা বলে ট্রিগারের চাপ বাড়াতে যাবে, তার আগে প্রিন্স কাকুতি মিনতি করে বলল। আমি যাচ্ছি, তবু তুমি ট্রিগার থেকে হাত সরিয়ে নাও। তুমি যা বলবে তাই হবে, তবু নিজের ক্ষতি করো না।
মেহেক প্রিন্সকে ভয় দেখিয়ে রুমের মধ্যে নিয়ে বলে, এই বাড়িতে থাকা আপনার সব গার্ডদের 10 মিনিটের মধ্যে গার্ড কোয়ার্টারে উপস্থিত হতে বলেন। প্রিন্স মেহেকের কথা শুনে হতবাক হয়ে গেছে। এ মেয়ে কি চাচ্ছে? ওর নিজের ভুলের জন্য 3টে জীবন হুমকির মুখে পড়বে, তা এখন বুঝতে পারছে না। তবে যখন বুঝবে অনেক দেরি হয়ে যাবে। প্রিন্স কথাটা ভেবে মেহেকের দিকে তাকিয়ে বলল। এটা সম্ভব নয়। মেহেক আবারও ট্রিগার চেপে বলে। তাহলে কি আর করার? প্রিন্স মেহেককে বাধা দিয়ে বলল, এই থামো থামো, আমি সবাইকে ফোন করছি। সাথে গেটের দারোয়ানকেও আসতে বলেন। প্রিন্স একে একে গার্ডদের ফোন করে বলল। আর্জেন্ট মিটিং আছে, সবাই কোয়ার্টারে 10 মিনিটের মধ্যে উপস্থিত হবে। প্রিন্সের কথা শেষ হলে মেহেক এক হাত দিয়ে ওর কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে বাবাকে বলল। বাবা, একে টাইট করে বেঁধে ফেলো। মেহেক প্রিন্সকে নিজের ইশারায় নাচাতে পেরে দারুণ মজা লাগছে। একটা মাফিয়াকে নকল বাচ্চার ভয় দেখিয়ে এতটা কাবু করতে পারবে তা ভাবেনি। এদিকে সিকান্দার মির্জা মেয়েকে বলল। একে গুলি করে দে। মেহেক বাবার কথা শুনে আঁতকে উঠে বলল, না। সিকান্দার মির্জা অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। তার তাকানো দেখে মেহেক বলল, একে গুলি করলে শব্দ পেয়ে গার্ডরা এসে পড়বে, তাই কথা না বলে তুমি জলদি একে বেঁধে ফেলো। সিকান্দার মির্জা দেখলো তার মেয়ের কথায় যুক্তি আছে, তাই জলদি রশি এনে টাইট করে প্রিন্সকে বেঁধে ফেলে। মুখে কাপড় ঢুকিয়ে দেয় যাতে শব্দ করতে না পারে। প্রিন্সের কাছে আজকে নিজেকে খুব অসহায় লাগছে। শুধুমাত্র বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তাকে নিজেকে স্বেচ্ছায় বন্দিত্ব মেনে নিতে হচ্ছে। কারণ পেটে গুলি করলে মেহেক বেঁচে গেলেও বাচ্চাটা বাঁচবে না। তাছাড়া মেহেকের চোখে খুনের নেশা চড়েছে। প্রিন্স মেহেককে আটকাতে গেলে খারাপ কিছু হয়ে যাবে। তবে মেহেক আজকে যা করেছে তার জন্য ওকে কঠিন শাস্তি দেবে প্রিন্স। এদিকে মেহেক ও সিকান্দার মির্জা প্রিন্সকে রুমের মধ্যে বেঁধে রেখে বাহির থেকে লক করে দেয়। এরপর মুনের রুম খুলে মনকে নিজেদের সাথে নিয়ে যেতে নিলে মুন সিকান্দার মির্জাকে ধাক্কা দিয়ে আবারও রুমের মধ্যে গিয়ে ভেতর থেকে লক করে দেয়। মেহেক বোনকে বের হয়ে আসতে বলে। এখানে থাকলে এই লোক ওকে খুন করে ফেলবে সেটাও বলে। সবকিছু শুনেও মন বের হয় না, উল্টো বলে প্রিন্স নয়, মেহেক নিজে সিকান্দার মির্জার কথায় তাকে খুন করে ফেলবে। আর তার এক কথা, সে ভাইয়াকে রেখে কোথাও যাবে না। তাদের সাথে তো আরও আগে যাবে না, তারা খারাপ হয়ে গেছে। মেহেক কিছুক্ষণ বোনকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। সিকান্দার মির্জা বিরক্ত হয়ে বলল, এই মেয়ের জন্য এখন আমরা মারা পড়ব। তাই বলে ওকে রাক্ষসপুরীতে রেখে আমি কোথাও যাব না। আমরা বেঁচে থাকলে ওকে বাঁচাতে পারবো না। সিকান্দার মির্জা এক প্রকার জোর করে মেহেককে নিজের সাথে নিয়ে যায়। বাহিরে গার্ড না থাকায় মেন গেট দিয়ে নির্বিঘ্নে ওরা বের হয়ে গেল। বাহিরে এসে সিকান্দার মির্জা একটা কল করতে গাড়ি এসে পড়ে। মেহেককে জোর করে গাড়িতে উঠে নিজে উঠল। সিকান্দার মির্জা গাড়িতে বসেই তোমার শিকার নিয়ে আসছি বলে কাউকে মেসেজ করে। তার চোখে মুখে হাসি ফুটে উঠল। অন্যদিকে মেহেকের কষ্ট হচ্ছে মনকে এখানে রেখে যেতে। যে বোনকে বাঁচাতে প্রিন্স নামক রাক্ষসটিকে একদিন বিয়ে করেছিল, আজকে সে বোনকে বিপদের মুখে ফেলে চলে যাচ্ছে। সেদিন বোনের জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়েছে, আর আজকে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে। অবশ্য বোনকে সাথে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু বোনের কাছে মেহেকের রাক্ষসটা বেশি প্রিয়। ওর বোন ওকে ভুল বুঝে সিংহের গুহায় রয়ে গেছে। মন কি বুঝতে পারছে না এই লোকটা একটা রাক্ষস? সে যে কোনো মুহূর্তে ওকে খুন করে ফেলতে পারে। আচ্ছা, মনকে আবার দেখতে পাবো তো, নাকি রাক্ষসটা সেই সুযোগই দিবে না, তার আগে কেড়ে নেবে আমার বোনকে? কথাটা ভেবে মেহেকের হৃদয় তোলপাড় শুরু হয়েছে। বোনের জন্য মনটা অস্থির হয়ে পড়েছে। পড়বে নাই বা কেন? ফুটফুটে সুন্দর একটা পুতুল জন্ম দিয়ে ওর মা চলে যায় দূর আকাশে। সেদিন মেহেকের কতই বা বয়স, এই 6-7 এর মতো হবে। কিন্তু সে বয়সে ছোট বোনকে কোলে তুলে নেয় পরম যত্নে। মা মারা যাবার পর থেকে পুতুলটিকে আগলে আগলে রেখেছে। সেদিন মেহেকের কচি হাতের পরশ দিয়ে মন নামের পুতুলকে বুকের মধ্যে জাপটে ধরেছে। শত কষ্টের মাঝেও মনকে সামান্য কষ্ট পেতে দেয়নি। মেহেক ছোট থেকে বোনকে মায়ের ভালোবাসা আদর যত্ন দিয়েছে। সে বোনকে রাক্ষসী পুরীতে রেখে যাবে কিভাবে? তা মনে হলে মেহেক ওর মন শান্ত করতে পারে না। তাছাড়া বেশ কয়েকবার মেহেক গাড়ি থেকে নেমে যেতে চেয়েছে, কিন্তু তার বাবার জন্য গাড়ি থেকে নেমে যেতে পারেনি। মেহেককে গাড়ি থেকে নামতে না দিলে মেহেক জেদ করে সিকান্দার মির্জাকে বলেছে বোনকে রেখে সে যেতে পারবে না। সে চলে গেলে ওই লোক ওর বোনকে মেরে ফেলবে। এই কথা শুনেও সিকান্দার মির্জা ওকে গাড়ি থেকে নামতে দেয়নি। তার কথা হচ্ছে, প্রিন্স যেহেতু জানে তুই মা হবি, তাই তোকে
তাই তোকে খুঁজে না পাওয়া পর্যন্ত মনকে কিছু করবে না। সেজন্য তোকে সেফে থাকতে হবে। তুই সেফ থাকলেই না তোর বোনকে বাঁচানোর চেষ্টা করতে পারবি। কিন্তু এখন বোকামি করে গাড়ি থেকে নেমে গেলে প্রিন্সের হাতে ধরা পড়বি, এটা নিশ্চিত। আর ধরা খেলে প্রিন্স যখন জানতে পারবে তুই তার ইমোশন নিয়ে অভিনয় করেছিস, তাহলে তোকে তো মারবেই সে, সাথে মনকেও। আর তুই নিশ্চয় তা চাস না। বাবার কথা শুনে মেহেক চুপ হয়ে গেছে, কারণ বাবা তো ভুল কিছু বলেনি। অন্যদিকে মন তার বাবা সিকান্দার মির্জা ও মেহেককে সারা শব্দ না পেয়ে রুমের দরজা খুলে বাহিরে উকি দেয়। উকি দিয়ে কাউকে দেখতে না পেয়ে জলদি রুম থেকে বের হয়ে প্রিন্সে যে রুম আটকে রেখেছে সেই রুমের সামনে যায়। মনের মনে হচ্ছে তার ভাগ্য ভালো ছিল, তাই তো প্রিন্স ভাইয়ের রুম বাহির থেকে অটোলক ছিল। মেহেক আপুরা প্রিন্স ভাইকে রুমে বন্দি করে রুম বাহির থেকে তালা দিতে হয়তো ভুলে গেছে। মন কথাগুলো ভেবে জলদি লক খুলে প্রিন্সের রুমে ঢোকে। হাত পা ও মুখ বাঁধা অবস্থায় প্রিন্সকে দেখে মন চমকে ওঠে। অন্যদিকে প্রিন্স এতক্ষণ ধরে বাঁধন খুলে ফেলার চেষ্টা করছিল, কিন্তু পারছে না। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ শুনে সেদিকে তাকে মনকে দেখে সুস্থির নিঃশ্বাস ছাড়ল। এদিকে মন প্রিন্সের কাছে এসে মুখের বাঁধন খুলে দেয়। তারপর যে রশিদে প্রিন্স বাঁধা ছিল তা খুলতে চেষ্টা করে, কিন্তু বাঁধন শক্ত হাতে খুলতে পারছে না। প্রিন্স তা দেখে মনকে কিচেন থেকে ছুরি এনে রশি কাটতে বলল। মন প্রিন্সের কথা শুনে এক মুহূর্ত দেরি না করে কিচেনে গিয়ে ছুরি আনে। প্রিন্স মনকে বলল, অ্যাঞ্জেল, আগে আমার হাতের বাঁধনটা কাটো, তারপর পায়ের বাঁধন আমি একাই কাটতে পারবো। মন প্রিন্সের কথা শুনে হাতের বাঁধন ছুরি দিয়ে কেটে দেয়। প্রিন্স মনের হাত থেকে ছুরি নিয়ে জলদি পায়ের বাঁধন কাটে। এরপর দাঁড়িয়ে হাত পা ঝাড়া দিচ্ছে, কারণ হাত পা শক্ত করে বাঁধার কারণে ঝিরঝির করছে। হাত পা নাড়াতে নাড়াতে মনের দিকে তাকিয়ে বলল, বাচ্চা, তুই ঠিক আছিস? এর মধ্যে বাহির থেকে ভেতরে ঢুকে সিঁড়ির পাশের রুমে প্রিন্সের শব্দ পেয়ে জন ছুটে এসে বলল। প্রিন্স জনের দিকে তাকিয়ে বলল। সিকান্দার মির্জা পালিয়েছে। প্রিন্স বিরক্তিকর দৃষ্টিতে জনের দিকে তাকিয়ে বলে, কিভাবে আবার? মানুষ যেভাবে পালায় সেভাবে। প্রিন্স ইচ্ছে করে জনের কাছে মেহেকের কথা চেপে গেছে, কারণ প্রিন্স চায় না জন বা গার্ডেরা তার দুর্বলতা সম্পর্কে জানতে পারুক। তাছাড়া মেন গেট পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা চেক করলেই দেখতে পারবে সিকান্দার মির্জা মেহেককে নিয়ে কোন দিকে গেছে। তার আগে এদিকে ওদিকে ছুটে লাভ হবে না। ওর সন্তানকে সিকান্দার মির্জার কাছ থেকে বাঁচাতে হবে, কারণ সিকান্দার মির্জা মেহেককে এমনি এমনি নিয়ে যায়নি। ওকে এখান থেকে নেওয়ার পেছনে অবশ্যই বড় কোনো উদ্দেশ্য আছে, সে নিশ্চিতই। আর মেহেক যে সেদে সেদে সিকান্দার মির্জার কবলে পড়েছে তা ভেবে প্রিন্সের রাগ উঠে যাচ্ছে। আজকে এই মেয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছে। সিকান্দার মির্জা এমন হারামি যে মেহেককে তার স্মাগলার এবং মাফিয়া গ্রুপের নেতাদের ডেকে নিলামে উঠাতে চেয়েছিল। যে বেশি দামে দিবে মেহেক তার। আর তারা তো নিশ্চয়ই মেহেককে বিয়ে করতে কিনত না, ওকে দিয়ে দেহ ব্যবসা করাতো বা রক্ষিতা করে রাখতো। প্রিন্স তো সে খবর পেয়েই অল্প সময়ে সিকান্দার মির্জাকে ডাবল টাকা দিয়ে মেহেককে বিয়ে করেছে। যে মেয়ের জন্য সে জীবন বাজি রেখে স্মাগলার ও মাফিয়া নেতাদের সঙ্গে এখনও লড়ে চলছে, আর সেই ওকে বুঝল না। প্রিন্সকে মাফিয়া লিডার হিসেবেই সবাই ভয় পায়। মাফিয়া গ্রুপের মধ্যে যারা ওর বন্ধু ছিল তারা এখন ওর শত্রুতে পরিণত হয়েছে, শুধুমাত্র মেহেকের জন্য। এছাড়া রবিনকে খুন করেছে একমাত্র মেহেকের জন্য। রবিনকে সিকান্দার মির্জা পাঠিয়েছিল। প্রিন্সের প্রতিপক্ষ ডান হাত রবিন ছিল। রবিনের জন্য খুন করা, ধর্ষণ করা কোনো ব্যাপার না। আর রবিনের চোখ মেহেকের দিকে পড়েছিল। মেহেকের সামনে মুখে বোন ডাকলেও মেহেককে এখান থেকে নিয়ে ভোগ করার উদ্দেশ্য ছিল তার। তবে মেহেককে খুন করত না, রবিনের বসের কোঠায় দিয়ে আসার পরিকল্পনা করেছে। রবিনের বস জানতো সে প্রিন্সের সাম্রাজ্য থেকে মেহেককে নিয়ে তার নিজের কাছে রাখতে পারত না। কোঠায় রাখলে প্রিন্স মেহেককে খুঁজে বের করতে সহজ হতো না। কিন্তু তারা তো জানে না তাদের প্ল্যান যেখানে শেষ হয় প্রিন্সের প্ল্যান শুরু সেখান থেকে। তাই তো যে রবিন তার স্ত্রীকে ভোগ করতে চেয়েছে, প্রিন্স সেই রবিনকে কুমিরের ভোগের বস্তু বানিয়েছে। আর মেহেক এতটাই বোকা, রবিনের মুখোশের আড়ালে ঘৃণিত মুখটা দেখতে পারেনি। উল্টো ওকে রবিনকে খুন করতে দেখে ভুল বুঝতে পারছে। মেহেককে বাঁচাতে দিনরাত এক করে চলেছে। বাবা, বোন ও মায়ের খুনের সাথে জড়িত সিকান্দার মির্জাকে পর্যন্ত এই বাড়িতে আসার অনুমতি দিয়েছে, আর সেই মেহেক কিনা ওকে ধোকা দিয়েছে। এটা ভাবলে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে।
তবে মন ওদের সাথে যায়নি দেখে কিছুটা স্বস্তি। নাহলে সিকান্দার মির্জা মনকেও বিক্রি করতে দ্বিতীয়বার ভাববে না। প্রিন্স বিড়বিড় করে বলল, এসব ভেবে দেরি করা যাবে না। কিছুক্ষণ পর প্রিন্স অনেক সময় নিয়ে সিসি ক্যামেরা চেক করছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত সকল ভিডিও ফুটেজ কয়েকবার দেখেছে। সিকান্দার মির্জা মেয়েকে টেনে গেটের বাইরে নিয়ে যায়। গেটের সামনে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে সিকান্দার মির্জা কাকে যেন কল করে। তার কিছুক্ষণের মধ্যেই বাম দিক থেকে একটা গাড়ি আসে। ওরা গাড়িতে ওঠার পর গাড়িটা বাম দিকে না গিয়ে ডান দিকে চলে গেছে। শেষের ভিডিও ফুটেজে কয়েকবার পুশ করে দেখে, চমকে ওঠে, কারণ গাড়িটার পেছনের কালো রঙের ক্রস চিহ্ন দেওয়া। এই চিহ্ন তো শুধু কোবরা গ্রুপ ব্যবহার করে। তার মানে মেহেক এখন কোবরা গ্রুপের লিডারের কাছে বন্দি। প্রিন্স বিড়বিড় করে বলছে, মেহেক, এ তুমি কি করলে? আমার কাছ থেকে মুক্তি পেতে গিয়ে কুখ্যাত খুনি, নারী লোভী মাফিয়া ড্যানির হাতে বন্দী হলে। নিজের এবং আমাদের বাচ্চার জীবন হুমকির মুখে ঠেলে দিলে। তোমার এই কাজের জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। এতদিন তুমি আমার হৃদয়ে ভরা ভালোবাসা দেখেছ, ঘৃণা দেখনি, কিন্তু এবার তোমাকে শুধু এখানে আনি, তারপর বুঝতে পারবে প্রিন্সের ঘৃণা কেমন। অন্যদিকে সিকান্দার মির্জা মেহেককে নিয়ে একটা পুরনো বাড়িতে ঢোকে। বাড়ির ভেতরে ঢুকে মেহেককে নিয়ে একটা অপরিষ্কার, নোংরা, ধুলাবালি মাকড়সার জালে ঘেরা রুমে নিয়ে যায়। রুমের অবস্থা দেখে মেহেকের গা ছমছম করছে। সিকান্দার মির্জা তা খেয়াল না করে মেহেককে রুমের মধ্যে বসিয়ে জরুরি ফোন করবে বলে রুমের বাহিরে আসে। সিকান্দার মির্জা রুমের বাহিরে এসে ড্যানিকে ফোন করে। ওদিকে ড্যানি কল রিসিভ করে বলে, রে হারামজাদা, এই টাইমে ফোন দিস কেন? ড্যানির কথা শুনে সিকান্দার মির্জা আমতা আমতা করে বলল, প্রিন্সের বউকে আপনার জঙ্গলের বাড়িতে নিয়ে আসছি। ড্যানি সিকান্দার মির্জার কথা শুনে খিস্তি মেরে বলল, 2 নম্বর মাল এনে সময় ফোন করে মোটের 12টা বাজে। শালা হারামি 2 লাখ টাকা খরচ করে বিদেশি মাল এনে মাত্র নেশায় লেগেছে। তোর জন্য আমার আজকের রাতটাও নেশা চলে গেছে শালা। আর তোকে তো আগে বলেছি প্রিন্সেসের বউকে এনে কোথাও বন্দি করতে হবে। কখন খবর দিবি, কোথায় কয়দিন রাখতে হবে, তবুও কেন ফোন করিস না শালা? আসলে বস, আমি ভেবেছিলাম আপনি প্ল্যান পরিবর্তন করছেন কিনা। ড্যানি সিকান্দার মির্জার কথা শুনে রেগে বললেন, ওরে হারামি, তোরে চিনি না। তুই আসলে আমাকে ফোন করেছিস, আমি যেন মালটা এনেছি শুনে দৌড়ে এসে একটু চেকে দেখিস, সেই সুযোগ তোর পকেটে গরম হোক। কিন্তু তোর যে আশা আপাতত পূরণ হচ্ছে না, কারণ একে এনে টেস্ট করা যাবে না। প্রিন্সেসকে নাকানি চুবানি খাওয়ার হাতিয়ারকে তো আগে ভোগ করা যাবে না। আগে প্রিন্সেসকে শেষ করব, তারপর ওর বউয়ের সাথে বিয়ে ছাড়া বাসর। সিকান্দার মির্জা ড্যানির কথা শুনে বলল, জি বস। ফোন রাখ শালা। কথাটা বলে ফোন না কেটে খাটের এক সাইডে ছুরি মেরে উত্তেজনার বশে বলল, কাম অন ডার্লিং, আমাকে তোমার আদর দিয়ে খুশি করে দাও। এক হারামি ফোনে আমার নেশা কেটে গেছে, আর তোমার গোলাপি পাপড়ির মতো ঠোঁট দিয়ে আমাকে নেশাগ্রস্ত করে তোমার রূপের সাগরে ভাসিয়ে নিয়ে যাও। ওদিকে সিকান্দার মির্জা এইসব কথা শুনে ফোন কেটে দিল। এদিকে মেহেক একা একা বসে থাকতে অস্থির লাগছিল। সেজন্য ওর বাবা কোথায় গেছে তা দেখতে রুম থেকে বের হতে যায়, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাহির থেকে বন্ধ। মেহেক ভিতর থেকে টেনে দরজা খুলতে পারে না। কিছুক্ষণ চেষ্টা করার পর বুঝতে পারে রুমটি বাহির থেকে শক্তভাবে লাগানো। রুমের দরজা খুলতে না পেরে মেহেকের মন ধক করে ওঠে। হঠাৎ তার মাথায় নানান প্রশ্নেরা ভিড় করছে। দরজা বন্ধ কেন? তাকে রেখে বাবা হঠাৎ কোথায় গেল? এখানে আসার সময় খেয়াল করেছে বাড়িটি অনেক পুরনো এবং জঙ্গলের ভিতরে। এখানকার চারপাশের কেমন ভুতুরে অবস্থা। ওদের জন্য সম্পূর্ণ অপরিচিত জায়গা এটা। তার মধ্যে বাবা তো বাহিরে গেছে, তার কোনো বিপদ হলো নাকি অন্য কিছু। আচ্ছা, বাবা আবার আমাকে ধোঁকা দিচ্ছে না তো? কিন্তু তা কি করে সম্ভব? হয়তো বাবা এখানে নেটওয়ার্ক না পেয়ে কোনো জরুরি ফোন করতে বাহিরে গেছে, আর আমার সেফটির কথা ভেবে বাহির থেকে লক করে গেছে। মেহেক বিড়বিড় করে কথাগুলো বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। তবে এমন স্যাঁতস্যাঁতে ও অপরিষ্কার রুমে দম বন্ধ লাগছে, কেমন বমি বমি ভাব হচ্ছে। মেহেক একটা বিষয় বুঝতে পারছে না। বেশ কিছুদিন ধরে ওর বমি বমি ভাব হচ্ছে। খাবার দেখলে কেমন গা গুলিয়ে ওঠে, কিন্তু ঝাল ও টক কিছু খেতে ইচ্ছে করে। মেহেক যতদূর জানে এসব প্রেগনেন্সির লক্ষণ, কিন্তু ও তো সত্যি প্রেগনেন্ট না, শুধু প্রিন্সের সাথে প্রেগনেন্সির অভিনয় করছে। তাহলে ওর এমন সমস্যা হচ্ছে কেন? প্রশ্নটা মনে হতে একটা কথা মাথায় আসছে,
সে আবার সত্যি সত্যি মা হবে না তো? দূর, যত সব ফাউল চিন্তা করে মাথা নষ্ট না করে মনকে প্রিন্সের কবল থেকে কিভাবে বাঁচাবে তা নিয়ে ভাবা উচিত। তাছাড়া কে জানে এখানে কতক্ষণ বা কদিন থাকতে হয়। কথাটা ভেবে মেহেক রুমের মধ্যে পায়চারি করছে। এদিকে প্রায় ঘন্টা খানেক পর সিকান্দার মির্জা মেহেকের রুমের দরজা খুলে ভিতরে আসলো। মেহেক দরজা খোলার শব্দ শুনে সেদিকে তাকিয়ে আছে। দরজা খুলে বাবাকে রুমে আসতে দেখে সুস্থির নিঃশ্বাস ছাড়ে। তবে তার বাবা এতক্ষণ কোথায় ছিল জানতে চায়। সিকান্দার মির্জা মেয়ের প্রশ্ন শুনে কাছে গিয়ে বলল, মা, রাত অনেক হয়েছে, নিশ্চয় তোর ক্ষুধা পেয়েছে, সেজন্য খাবার আনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। বাবা, আমার ক্ষুধা লাগেনি, তুমি শুধু শুধু কষ্ট করলে। সেটা মনের চিন্তায় মনে হয় না আমার গলা দিয়ে খাবার নামবে। কিন্তু বোকা মেয়ে এটা একবারও ভাবছে না জঙ্গলের ভিতরে তার বাবা খাবার কোথায় পেয়েছে। সিকান্দার মির্জা মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা, এ কথা বলতে তো হবে না। তোকে তোকে খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে, তা না হলে মনকে রাক্ষসপুরী থেকে বাঁচাবি কিভাবে? বাবা, খেতে একদম ইচ্ছে করছে না। সিকান্দার মির্জা মেহেককে খাটে বসিয়ে জোর করে নিজের হাতে খাওয়াচ্ছে। মেহেকের চোখে পানি এসে যায়। তার বাবা তাকে খাওয়াচ্ছে, এটা তো স্বপ্নের মতো। অন্যদিকে প্রিন্স মেহেককে খুঁজতে বের হবে, কিন্তু মনকে একা রেখে রিস্ক নিতে চাচ্ছে না। যখন সময় খারাপ হয় চামচিকাও লাথি মারতে চেষ্টা করে, কিন্তু প্রিন্স সে সুযোগ দিতে চায় না কোনো চামচিকাকে। আর প্রিন্স যেহেতু জানে কোবরার গাড়িতে মেহেককে নিয়ে গেছে, তাহলে অবশ্যই কোবরা মেহেককে ওর কোনো গোপন আস্তানায় লুকিয়ে রাখবে। আর কোবরার সব আস্তানার খবর প্রিন্স জানে। তবে প্রিন্সের মনে হচ্ছে কোবরা মেহেককে ওর পুরনো পোড়া বাড়িতে নিয়ে রাখবে, কারণ ওটা পরিত্যক্ত অবস্থায় আছে বলে কেউ সন্দেহ করবে না। আর কোবরার পুরনো পোড়া বাড়ি শহর থেকে বেশ দূরে। প্রিন্স সেখানে মেহেককে খুঁজতে গিয়ে সকালের আগে ফিরতে পারবে না। আর সম্পূর্ণ রাত গার্ডের ভরসায় মনকে রাখতে চাচ্ছে না। যেহেতু রনিও ওর সাথে যাবে, তাই এখানে মনকে রেখে যেহেতু স্বস্তি পাবে না। প্রিন্স ভেবে রেখেছে মনকে ওর বাংলো বাড়িতে রেখে আসবে, কারণ প্রিন্স ছাড়া ওখানের কথা শুধু 3 জন জানে। তারা হচ্ছে সেলিম মিয়া ও তার স্ত্রী এবং সোনালি। এরা কারা সবার মনে এই প্রশ্ন জাগতে পারে, কারণ প্রিন্স নিজের বিশ্বস্ত গার্ডের ভরসা করছে না, কিন্তু এদের ভরসা করছে। তার মানে 10 বছর আগের কথা। সেলিম মিয়া ও তার স্ত্রী পথে পথে ভিক্ষা করতেন। একদিন মেন রোডে ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করার সময় হঠাৎ সিগন্যাল ছাড়লে গাড়ি চলাচল শুরু করে দিয়েছে। তারা খেয়াল করেনি যে রোডের মাঝে দাঁড়িয়ে আছে। সেদিন গাড়ির সাথে দুজনে অ্যাক্সিডেন্ট করে, আর গাড়িটা ছিল প্রিন্সের। অবশ্য এখানে দুজন ভিক্ষক অ্যাক্সিডেন্ট করেছে তা দেখার সময় কোথায় ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষের। কিন্তু না, সবাই এক নয়। এখনো কিছু মানুষ আছে যারা দিনমজুর অসহায় ভিক্ষুককে মানুষ মনে করে। তার প্রমাণ হচ্ছে প্রিন্সের সেদিন জরুরি মিটিং ছিল বলে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়া সেলিম মিয়া ও তার স্ত্রীকে প্রিন্স তার লোক দিয়ে হসপিটালে ভর্তি করতে পাঠায়। নিজে যেতে পারছে না বলে সেজন্য কোনো অবহেলা না হয় তার জন্য তার লোকদের কড়াভাবে বলেন। এটা জেনেও যে এদের দোষে এরা অ্যাক্সিডেন্ট করেছে। অন্যদিকে ঘণ্টাখানিক পরে মিটিং শেষ হলে প্রিন্স তাদের দেখতে যায়। সেলিম মিয়া মোটামুটি সুস্থ থাকলেও তার স্ত্রীর অবস্থা একটু খারাপ ছিল। তার রক্তের প্রয়োজন হয়, আর তার রক্তের গ্রুপ বি নেগেটিভ ছিল, যা হসপিটালে ব্লাড ব্যাংকে নেই। প্রিন্স ওখানে উপস্থিত ছিল বিধায় সে নিজের রক্ত দেয়। সেলিমের স্ত্রীর অবস্থা উন্নতি হলে প্রিন্স ডাক্তারকে তাদের খেয়াল রাখতে বলে এবং তার সাথে আলাপ না করে ওদের রিলিজ করতে নিষেধ করে। তাদের যেন টাকার জন্য কোনো অযত্ন না হয়, সব খরচ প্রিন্স দেবে তাও বলে যান। 4 দিন পর প্রিন্স নিজে গিয়ে হসপিটালে বিল পরিশোধ করে ওদের রিলিজ করে এবং তাদের হাতে 2 লক্ষ টাকা দেয়। টাকা দিয়ে খেয়ে সেলিম মিয়া কেঁদে বলে, সাহেব, আমাদের টাকা লাগবে না। আপনি রক্ত না দিলে আমার স্ত্রী বাঁচত কিনা আল্লাহ ভালো জানেন। প্রিন্স সেদিন সেলিম মিয়ার কথা শুনে বলল, আমি না থাকলে হয়তো অন্য কেউ থাকতো। তাছাড়া আপনারা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন, তাই আপনাদের চিকিৎসা করানোর দায়িত্ব আমার। প্রিন্সের কথা শুনে সেলিম মিয়া বলে, সাহেব, একজন ভিক্ষুককে নিয়ে সবাই এত ভাবে না। ওখানে তো আরো মানুষ ছিলেন, কিন্তু কেউ তো আসে নাই, কারণ আমরা হলাম বড়লোকদের কাছে জঞ্জাল। আর 1-2টা জঞ্জাল মারা গেলে এই সমাজের কিছু হইতো না। তাছাড়া আপনি ছাড়া অন্য কেউ হলে হয়তো আমাদের ভাগ্যে হসপিটালে চিকিৎসা জুটত কিনা সন্দেহ। আপনি মানুষটার মনে দয়া বেশি, বোঝাই যাচ্ছে। চাচা, আপনি আমাকে ভুল ভাবছেন। আমার মোটেও দয়া বেশি না, বরং সবাই আমাকে নির্দয় বলে চেনে।
সেলিম মিয়ার স্ত্রী প্রিন্সের সামনে এসে বলে, সুরমা এই সাহেবের রে বাজান কসকেন, হে কত বড় মানুষ, তোরে কইছি না আমি। সেলিম মিয়া স্ত্রীকে কথাটা বলে প্রিন্সের দিকে তাকিয়ে বলে, সাহেব কিছু মনে করবেন না ওর কথায়, আসলে আমাদের কোনো সন্তান নেই তো, তাই ভালো মানুষ দেখলে ও কখনো কখনো ভুলে বাজান বলে ফেলে। ঠিক আছে, আপনারা ঝগড়া করবেন না, আমাকে বাজান বললে সমস্যা নেই। বুড়িমা, আমাকে বাজান বলতে পারেন। সুরমা সেদিন প্রিন্সের মুখে বুড়িমা শুনে কেঁদে বলে। প্রিন্স সুরমার কথা শুনে মুচকি হাসছে। সেদিন সেলিম মিয়া প্রিন্সের টাকা নেয়নি, বরং হসপিটাল থেকে যাওয়ার অনুমতি চায়। প্রিন্স কৌতূহলবশত জিজ্ঞেস করে, এখন তারা কোথায় যাবে? তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে ওখানে থাকে, তাই আগে ওখানে যাবে। প্রিন্স সেদিন সেলিম মিয়া ও তার স্ত্রীকে যেতে দেয়নি, বরং তাদের নিজের গোপন বাংলো বাড়িতে নিয়ে আসে এবং বলে, আমাকে যেহেতু বাজান বলেছেন, তাই আপনাদের দায়িত্ব আমার। এটা আমার বাড়ি, আজকে থেকে এখানে থাকবেন ও আমার সব কিছু দেখাশোনা করবেন। মাঝে মাঝে আমি এসে আপনাদের সাথে দেখা করে যাব। সেলিম মিয়া ও তার স্ত্রী প্রিন্সের উদারতা দেখে কেঁদে দেয়। তখন থেকে প্রিন্সকে তারা ছেলের মতোই ভালোবাসে। আর এখানে যে সোনালী নামের মানুষটা থাকে, সে হচ্ছে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। সোনালী জানে না কে ওর বাবা মা, কারণ সোনালীকে তার বাবা মা জন্ম হওয়ার 6 মাস পরে এতিমখানার বারান্দায় ছেড়ে চলে যায়। সোনালী ছোট থেকে দেখে আসছে এতিমখানায় তার সাথে সবাই খারাপ ব্যবহার করে, তাকে পাপী ও অভিশপ্ত বলতো। সোনালী তখন বুঝতে পারতো না সে কি পাপ করেছে আর পাপ মানে কি। ওখানে কেউ কিছু করলে শব্দ সোনালীর হতো, সেজন্য ওকে মাঝে মাঝে শাস্তি পেতে হয়েছে। এতিমখানায় ওর জীবন বিষাদময় হয়ে যায়। তা সহ্য করতে না পেরে 7-8 বছর বয়সে রাগ করে এতিমখানা থেকে পালিয়ে আসে। তারপর থেকে রাস্তায় রাস্তায় কাগজ করাতো, তা বিক্রি করে যা পেত তা দিয়ে ওর চলে যেত। কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে এবং তখন সে বুঝতে পারে সে আর সবার মতো নয়, সে নারী পুরুষের থেকে ভিন্ন। 17 বছরে সোনালী মাঝে নিজেকে অভিশপ্ত ভাবতে শুরু করে। ওর কাছে জীবন তুচ্ছ মনে হতে থাকে। কাগজ করানো বাদ দিয়ে এক জায়গায় বসে থাকতো, কিন্তু যখন ক্ষুধা ওকে গ্রাস করে সে সময়ে তবে বাঁচার তাগিদে একটু খাবারের আশায় মানুষের দরজার সামনে দাঁড়ায়। কিন্তু কখনো খাবার জুটলেও কখনো কখনো খাবারের বদলে জুটে মার। একদিন ভাগ্যের ফিরে দেখা হয় প্রিন্সের সাথে। প্রিন্স সেদিন ওর মলিন মুখ দেখে কাছে ডাকে, কি হয়েছে জিজ্ঞেস করে। সোনালী কেন যেন প্রিন্সকে দেখে মনে হয় সে ওর জন্য কিছু করতে পারবে, কারণ অন্য কেউ তো কখনো ওর সমস্যার কথা জানতে চায়নি। তাই প্রিন্সকে ওর জীবন কাহিনী বলে। সব শুনে প্রিন্স ওকে কাজ দেয় তার বাংলো বাড়িতে। সে থেকে সোনালীর জীবন বদলে গেছে। আর সোনালী এখানে এসে বুঝতে পেরেছে তার বড় পরিচয় সে মানুষ। প্রিন্স ওকে চাইনিজ, মার্শাল আর্ট, রান্না বান্না, বন্দুক চালাতে শিখিয়েছে। নিজের টাকা পয়সা খরচ করে 1 বছর ট্রেনিং দিয়ে গড়ে তুলেছে সোনালীকে। তবে সোনালী এসব নিয়ে সেলিম মিয়া ও তার স্ত্রীর সাথে গর্ব করে না, বরং সেলিম মিয়া ও তার স্ত্রীর কাজে সাহায্য করে। তারা অসুস্থ হলে সেবা করে। সেলিম মিয়া ও তার স্ত্রী সোনালীকে অনেক ভালোবাসে। আর সেলিম মিয়া ও তার স্ত্রী এবং সোনালী প্রিন্সের কথায় সব কিছু করতে পারবে। তারা মনে করে প্রিন্সের উসিলায় তারা ভালোভাবে বেঁচে আছে। সেজন্য প্রিন্সের এক কথায় তারা নিজেরাও মরতে রাজি আছে। আর এটা প্রিন্স ভালো করেই জানে। সেজন্য এই মুহূর্তে এদের কাছে ছাড়া আর কোনো জায়গায় মনের জন্য সেফ মনে হচ্ছে না, কারণ তারা নিজেদের জীবন দিয়ে হলেও মনকে রক্ষা করবে তা প্রিন্স মাহমুদ জানে। তাছাড়া ওটা প্রিন্সের গোপন আস্তানা বা গা ঢাকা দেওয়ার জায়গা, আর ওখানে মন সবচেয়ে নিরাপদ ও ভালো থাকবে। মন প্রথমে ওখানে যেতে রাজি না হলেও মেহেক ও পুচকের কথা ভেবে রাজি হয়ে যায়। এদিকে প্রিন্স সরাসরি বাংলো বাড়িতে না গিয়ে মনকে নিয়ে শপিং মলে যায় এবং ওখানে আগেই সোনালীকে আসতে বলেছে। প্রিন্স মনকে কিছু শপিং করতে বলে এবং ইশারায় সোনালীকে দেখিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার যা যা ইচ্ছে নাও, তবে শপিং শেষ হলে সামনে যে মেয়েটাকে দেখছো তার নাম সোনালী, ওর সাথে চলে যাবে। প্রিন্স সোনালীর সাথে সরাসরি কথা না বলে ফোন করে বলে, সোনালী, আজ থেকে তোমার কাজ শুরু হয়ে গেছে। আবার পুতুলকে সামলে রাখার দায়িত্ব দিচ্ছি তোমাদের, বিশেষ করে তোমাকে। একটা কথা মনে রাখবে, এই পুতুল শুধু আমার বোন নয়, আমার বাচ্চা। ওর কিছু যাতে না হয়। সোনালী প্রিন্সের কথা শুনে বলে, স্যার, আপনার আমানত আমি জান দিয়ে হলেও রক্ষা করব। ওর বয়স কম, তোমাদের একটু জ্বালাবে, সহ্য করে নিও। ওর সব কিছু চাওয়ার আগে হাজির করবে। কিছুদিনের জন্য ও তোমাদের সাথে থাকবে। সোনালী প্রিন্সের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারায় বোঝায়, স্যার চিন্তা করবেন না। আর ফোনে বলে,
ম্যাডামের কোনো যত্ন হবে না? প্রিন্স আর সময় নষ্ট না করে শপিং মল থেকে বের হয়ে যায়। প্রিন্স প্রিন্স নিজে মনকে দিয়ে আসেনি দুই কারণে, এক হাতে বেশি সময় নেই, দুই কোবরা লোক ফলো করতে পারে তাই। প্রিন্স গাড়িতে উঠে রনিকে ফোন করে বলে, আমাদের পেছনে পেছনে আমাদের সিক্রেট গ্রুপের গার্ড নিয়ে এসেছো তো? রনি প্রিন্সের কথা শুনে বলল, বস আমরা আপনার পিছনে আছি, তবে নতুন গাড়িতে করে আসছি যাতে কেউ বুঝতে না পারে এগুলো আপনার গার্ড। গুড। এছাড়া এদের দেখলেও আমার শত্রুপক্ষের চিনার কথা, কারণ বিশেষ প্রয়োজন না হলে ওদের আমি কাজে নামাই না। তাছাড়া ওদের নিয়ে আমার যে একটা সিক্রেট গ্রুপ আছে সেটা তুমি ছাড়া অন্য কেউ জানে না। রনি প্রিন্সের কথা শুনে ফোনে বলল, জি বস। প্রিন্সের জঙ্গলের ভেতর দিয়ে কোবরার পুরনো আস্তানায় পৌঁছতে প্রায় মাঝরাত হয়ে যায়। প্রিন্স তার সিক্রেট গ্রুপদের গার্ডদের নিয়ে বাড়ির পেছন দিয়ে ঢুকে। সামনে কোবরার গার্ডেরা থাকতে পারে তাই সেদিক দিয়ে আসেনি। কিছুক্ষণ পর আস্তে আস্তে বাড়ির ভিতরে যাচ্ছে আর প্রিন্সের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। প্রিন্সের মনে হচ্ছে এখানেই আছে তার সাম্রাজ্যের সম্রাজ্ঞী। প্রিন্সের বুকে ধুক ধুক করছে। আজকে রাত যেখানে মেহেককে নিজের অতীত বলে সারা জীবনের জন্য পাওয়ার আশায় ছিল, সেখানে কি থেকে কি হয়ে গেল। যে রাতটা ভালোবাসার সমুদ্রে সাঁতার কেটে পার করার কথা ছিল, তা সব মেহেকের বোকামির জন্য নষ্ট হয়ে গেছে। প্রিন্স এসব ভাবছিল এবং একটু একটু করে এগিয়ে যাচ্ছে। বাড়িটা দেখে বোঝা যাচ্ছে এখানে মানুষের অস্তিত্ব নেই বললেই চলে। তবুও প্রিন্স হতাশ না হয়ে বাড়ির প্রতিটা কোণা চেক করার কথা ভাবছে। প্রিন্স খেয়াল করেছে বাড়িটির ভেতরে বেশ অন্ধকার হয়ে আছে, কেমন ভুতুরে পরিবেশ। তবে এই অন্ধকারের মধ্যে দূর একটা রুমের দরজা হালকা খুলে আছে, সেখান দিয়ে আলো জ্বলতে দেখা যাচ্ছে। যেখানে সম্পূর্ণ বাড়িতে আলোর ছিটে ফোটা নেই, মাত্র একটা রুমে আলো দেখে নিরাশার মাঝে বোধহয় কিছুটা আশার আলো খুঁজে পেয়েছে। প্রিন্স আলো দেখেছে যে রুমে, তাড়াহুড়া করে সে রুমের কাছে গিয়ে দরজা ধাক্কা দেয়। প্রিন্সের ধাক্কায় দরজা পুরোটা খুলে গিয়েছে। রুমের দরজা খুলে গেলে প্রিন্স সামনে তাকিয়ে রুমে কাউকে দেখতে না পেয়ে চমকে ওঠে। কারণ প্রিন্স আলো দেখে ভেবেছিল এখানে তার মেহেক আছে, হয়তো তার প্রাণভোমরাকে আজকে সাথে করে নিয়ে যেতে পারবে। কিন্তু রুমটা খালি দেখে প্রিন্স ভেবে পাচ্ছে না তার অনুমান ভুল হলো কি করে। তার জানা মতে এটাই কোবরার বিশেষ গোপন আস্তানা। আর এখানে যেহেতু মেহেক নেই, তাহলে তাকে কোথায় রেখেছে? মেহেক, তুমি কেমন আছো? কোথায় রেখেছো ওরা তোমাকে? মেহেক, তুমি এটা কি করলে? এখন যদি তোমার কারণে আমার বাচ্চার কিছু হয় তো কখনো নিজেকে মাফ করতে পারবে? এখন কোথায় গেলে তোমার খোঁজ পাবো? প্রিন্স বিড়বিড় করে কথাগুলো বলতে বলতেই রুমের বাইরে আসে। রুমের বাইরে এসে হঠাৎ কি মনে করে প্রিন্স দৌড়ে আবার রুমে ঢোকে, আর তার সাথে কয়েকজন গার্ড রুমে যায়। প্রিন্স ভালো মতো রুমের চারপাশে খেয়াল করে দেখে বিছানার এক পাশে খাবারের প্যাকেট পড়ে আছে। তখন রুম থেকে বের হওয়ার সময় এই প্যাকেটগুলো চোখের সামনে ভেসে উঠেছিল, সেজন্য আবার রুমে এসেছে। প্রিন্স কাছে গিয়ে প্যাকেট নেড়েচেড়ে দেখে বুঝতে পারে এগুলো আগের নয় বরং আজ রাতের। তার মানে সিকান্দার মির্জা মেহেককে এখানেই নিয়ে এসেছে। প্রিন্স তার গার্ডদের বলে বাড়িটার প্রতিটি কোনায় কোনায় চেক করতে। তার মেহেক এখানেই কোথাও আছে। প্রিন্স যে রুমে দাঁড়িয়েছিল সেখানে দেয়ালের প্রতিটা কোনায় কোনায় সে নিজে চেক করছে। রুমের মধ্যে কোথাও গোপন রাস্তা বা আস্তানা আছে কিনা খুঁজে চলছে। প্রিন্স বিছানার চাদর তোষক উঠিয়ে ফ্লোরে ফেলে খাট করে ওখান দিয়ে কোথাও যাওয়ার রাস্তা আছে কিনা। কারণ কোবরা যে পরিমাণ চতুর ও শয়তান, সে হয়তো মেহেককে এখান দিয়ে কোথাও লুকিয়ে রেখেছে। প্রিন্স সব কিছু এলোমেলো করে চেক করতে গিয়ে একটা চিঠি পায়। এখানে চিঠি পাওয়ার অর্থ হচ্ছে কোবরা ইচ্ছে করেই রেখেছে। সে হয়তো প্রিন্স এখানে আসবে সে খবর জানতো। প্রিন্স চিঠিটা খুলে পড়তে শুরু করে। এই প্রিন্স মাহমুদ, তোকে কোবরা আস্তানায় স্বাগতম। আমার নাম দেখে মনে মনে নিশ্চয়ই গালিগালাজ করছিস। অবশ্য করার কথাই। প্রিন্সের সাম্রাজ্য থেকে তার সম্রাজ্ঞীকে নিয়ে আসা সোজা কথা নয়, আর এসব তো আমি ছাড়া আর কারো করার সাহস হবে না। তা আমি জানি, তোকে কিছু বলতে হবে না। অবশ্য কি করব বল, এক বনে দুই বাঘ থাকতে পারে না। তাছাড়া তোর আগে আমি এই রাস্তায় এসেছি, কিন্তু তুই পরে এসে আমার জায়গা ছিনিয়ে নিয়েছিস। তাই তো তোর কাছ থেকে তোর বউকে ছিনিয়ে আনলাম। আর আমি জানতাম তুই ঠিক এখানে আসবি তোর বউকে খুঁজতে, কিন্তু তুই তো আমাকে চিনিস। আমি শালা জাত হারামি। সুন্দরী মেয়ে ও টাকা হচ্ছে আমার নেশা, তা তো তুই ভালো করে জানিস। আর শুনেছি তোর বউ নাকি দেখতে পুরো হলিউড নায়িকার মতো, তাই ভাবছি চেখে দেখব, কি বলিস? আর শোন, তোকে শেষ করে তারপর তোর বউয়ের সাথে বাসর করব, চিন্তা করিস না।
তবে তুই চাইলে তোর সামনেও বাসর করতে পারি। আমার আবার লজ্জা শরম নেই বললেই চলে। আর আমি তোর মতো সাধু পুরুষও না। তুই কি জানিস আমি তোর আসার আগেই তোর বউকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছি। আমার আস্তানায় থেকে পারলে তোর বউকে খুঁজে বের করে দেখা। তুই তো আমার থেকেও মাফিয়াদের বড় লিডার। এসব কাজ তো তোর জন্য মামুলি ব্যাপার। প্রিন্স চিঠি পড়ছে আর রাগে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, কিন্তু তবুও আবার চিঠিতে শয়তানটা আর কি কি লিখেছে তা পড়ছে। প্রিন্স শোন, আমার কাছে আরেকটি অপশন আছে। তোর শালিও নাকি আগুন। আচ্ছা তোর কচি শালিকে আমার কাছে দিয়ে বউকে নিয়ে যা। অবশ্য আমি কচি বা পাকা খুঁজি না, আমার ভোগের বস্তু হলেই চলে, বুঝলি? তোর চিরশত্রু কোবরা। চিঠিটা পড়ে প্রিন্স হাতের মুঠো চিঠিটা মোচড়াতে থাকে। রাগে চোখ লাল টকটকে হয়ে গেছে। প্রিন্স চিৎকার করে বলল, এদিকে। কুত্তার বাচ্চা, কোথায় লুকিয়ে আছিস তুই? আমি জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস। শোন, তুই জাত হারামি হলে আমি তোর বাপ। আমার কলিজায় তোর যে হাত দিয়েছিস সেই হাত আমি কুমির দিয়ে খাওয়াবো। আর তোর চামচা সিকান্দার মির্জার আমার হাত থেকে রক্ষা নেই। প্রিন্সের চিৎকার শুনে রনি দৌড়ে এসে বলে। বস কি হয়েছে? প্রিন্স রনির আওয়াজ শুনে নিজেকে সামলে বলল, আমি ঠিক আছি রনি। কোথাও কোনো গোপন সুড়ঙ্গ বা আস্তানার খোঁজ পেয়েছো? না বস, আমার মনে হচ্ছে ম্যাম এখানে নেই। রনি, আমার কেন যেন মনে হচ্ছে মেঘ এখানে কোথাও আছে। তুমি ওদের আরো ভালো মতো খুঁজতে বলো। রনি প্রিন্সের কথা শুনে গার্ডের কাছে চলে গেল। প্রিন্স কারো আশায় বসে থাকবে না। কোবরা মেহেকের ক্ষতি করার আগে মেহেককে খুঁজে বের করতে হবে। কোবরা যাই বলুক না কেন, প্রিন্স ভালো করে জানে ওকে শেষ না করে কোবরা মেহেকের গায়ে হাত দিবে না। কারণ প্রিন্স বেঁচে থাকলে কোবরার বংশ নির্বংশ করে দেবে। আর প্রিন্সের শক্তি সম্পর্কে কোবরার যথেষ্ট ধারণা আছে। কিন্তু শয়তানটা হয়তো আপাতত মেহেকের গায়ে হাত দিবে না, কিন্তু ওকে নানাভাবে কষ্ট দিবে প্রিন্সকে ঘায়াল করতে। আর মেহেক কষ্ট সহ্য করতে পারলেও ওদের অনাগত সন্তান হয়তো কষ্ট সহ্য করতে পারবে না। সেটাই প্রিন্সের বড় চিন্তা। সেজন্য রুম থেকে বের হয়ে নিজে মেহেককে খুঁজতে থাকে। কোবরা এমনিতে প্রিন্সকে মারতে পারছে না, কয়েকবার মারার চেষ্টা করেও বিফল হয়েছে। তাই তো মেহেককে আটকে প্রিন্সকে দুর্বল করতে চাচ্ছে, যাতে প্রিন্সের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মারতে পারে। কোবরার এর জন্য সিকান্দার মির্জাকে অনেক টাকা দিতে হয়েছে। এদিকে ভোর হয়ে এসেছে। জঙ্গলের মধ্যে থেকে পাখির কিচিমিচির শব্দ ভেসে আসছে। এখনো প্রিন্স মেহেকের কাছে পৌঁছানোর রাস্তা খুঁজে চলছে, কিন্তু পাচ্ছে না। এই বাড়িটিতে মাকড়সার জাল, বাদুড়ের বাসা, ইঁদুর, টিকটিকি এবং আবর্জনা স্তূপ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। এমন পরিবেশে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে মেহেকের এমন শরীরে গতকাল রাতে কি অবস্থা হয়েছে তা ভেবে প্রিন্স অস্থির বোধ করছে। এদিকে মেহেককে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েছে। রনি ও গার্ডদের কথা চিন্তা করে প্রিন্স এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মেহেকের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। রাতে বাবার হাতে খাওয়ার পরেই প্রচন্ড ঘুম পেয়েছিল। যতদূর মনে পড়ে বাবার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। রাতে তো রুমে লাইট জ্বলছিল, এখন রুম এমন অন্ধকার হয়ে আছে কেন? বাবা কি লাইট অফ করে দিয়েছে? আচ্ছা এখনো সকাল হয়নি। আচ্ছা রাতে ঘুমানোর আগে বেশ গরম লাগছিল, এখন তেমন লাগছে না, বরং কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ইস, এদিকে পেটেও চাপ বাড়ছে। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওয়াশরুমে যাওয়া হয়নি, কিন্তু এখন তো না গিয়ে থাকতে পারছি না। বাবাকে ডাকবো? আচ্ছা ডেকে জিজ্ঞেস করি ওয়াশরুম কোথায়, সে জানে কি না। মেহেক বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে প্রথমে বিছানায় থেকে নেমে দেয়াল ধরে সুইচ খুঁজছে আর তার বাবাকে ডাকছে, কিন্তু তার বাবার কোনো সাড়া শব্দ পাচ্ছে না। মেহেক তবুও বাবাকে ডেকে চলছে আর দেয়াল ধরে ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে একসময় সুইচ বোর্ডে হাত পড়ে, লাইট জ্বলে যায়। হঠাৎ করে রুমের মধ্যে আলোকিত হয়ে যায়। মেহেক চারপাশে তাকিয়ে খেয়াল করে দেখে রাতে যে রুমে ঘুমিয়েছে এটা সেই রুম নয়। পেটের চাপ পড়াতে রুম নিয়ে বেশি কিছু ভাবতে পারছে না। ওয়াশরুমের সন্ধানে আশেপাশে তাকালো মেহেক। ওর ভাগ্য ভালো ছিল বিধায় রুমের মাঝ বরাবর সোজা একটা দরজা, যেটা বেশ বড়, এবং রুমের আরেক সাইডে ছোট একটা দরজা দেখতে পায়। মেহেক বড় দরজার কাছে না গিয়ে ছোট দরজার কাছে যায়, ওটা ওয়াশরুম হবে ভেবে। কাছে গিয়ে দরজা ধাক্কা দেয়। তার ধারণা ঠিক হয়েছে। মেহেক আর কিছু না ভেবে পেট খালি করতে জলদি ওয়াশরুমে ঢুকে যায়। অন্যদিকে প্রিন্স ওর লোক লাগিয়ে কোবরার 1 মাসের আপডেট জানতে চেয়েছে। কোবরা কোথায় কোথায় গিয়েছে, 1 মাসের মধ্যে কার কার সাথে দেখা করেছে, ওর দুর্বলতার সবকিছু 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে বলেছে। অন্যদিকে নিজেও কোবরা কোথায় কোথায় মেহেককে ডাকতে পারে সেই সব জায়গা মার্ক করছে।
অন্যদিকে মন সকাল থেকে দুপুর হয়ে গেছে, এখনো কিছু খাচ্ছে না। সোনালি, সেলিম মিয়া ও সুরমা বানু তার পিছনে পিছনে খাবার নিয়ে ঘুরছে, কিন্তু তার এক কথা, প্রিন্সের সাথে কথা না হওয়া পর্যন্ত সে কিছু মুখে দেবে না, আর তাকে বাহিরে নিয়ে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখাতে হবে। কিন্তু সোনালি মুন ম্যামকে কি করে বোঝাবে? তাদের বস জরুরি কোনো বিষয় না হলে কল দিতে নিষেধ করেছে। বস বলেছেন দরকার হলে সে কল করবেন। তার ছোট ম্যাম এখানে যে কয়দিন আছে সে কয়দিন তো বাড়িতে থেকে কেউ বেরো না হওয়ার করার নির্দেশ দিয়েছে। এজন্যই তো আজ ভোরে বাজারে গিয়ে একসাথে কয়েক মাসের মাছ মাংস নিয়ে আসা হয়েছে। আর এখানে সবজির বাগান থাকার কারণে কাঁচা বাজার নিয়ে ঝামেলা হবে না। কিন্তু ছোট ম্যাম তো প্রথম দিনেই বসের কথা অমান্য করতে উঠে পড়ে লেগেছে, আর বসের সাথে কথা বলতে অস্থির হয়ে গেছে। সোনালি সুরমা বানুর কাছে গিয়ে বলল। চাচি কি করি বলো তো? সুরমা বানু সোনালির কথা শুনে বলে, কি করতে বলমু তাই তো বুঝতে পারছি না রে সোনালি। এর মধ্যে প্রিন্সের কল এলো সোনালির মোবাইলে। সোনালি সুস্থির নিঃশ্বাস ছেড়ে কল রিসিভ করে বলে, জি বস বলুন। প্রিন্স সোনালির কাছে জানতে চায় তারা সবাই ঠিক আছে কিনা, মুন কি করছে। সোনালি প্রিন্সকে বলেন তারা সবাই ঠিক আছে, তবে মুন সকাল থেকে এক কথা বলে চলেছে, প্রিন্স ভাইয়ের সাথে প্রথমে কথা বলবো, তারপর খাবো। প্রিন্স সোনালির কাছে মুন খায়নি শুনে বলে, সোনালি, মুনকে ফোনটা দাও। সোনালি মুনের কাছে এসে ফোনটা দিয়ে বলে, বস, মুন প্রিন্সের ফোন শুনে ছো মেরে সোনালির হাত থেকে মোবাইল নিয়ে বলে, ভাইয়া আপুকে পেয়েছো? আমাদের পুস্কু ঠিক আছে তো? প্রিন্স মুনের কথা শুনে ধমকে বলল, অ্যাঞ্জেল, তোরা পেয়েছিস কি? আমাকে মানুষ বলে মনে হয় না? তোর বোন নিজের বোকামির জন্য আজকে তোর বোনের এবং আমার বাচ্চার জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এখন আবার তোর পাগলামি। আসলে বলতো তোরা চাইছিসটা কি? ভাইয়া তুমি আমাকে বকছো? আমি তো কিছুই করলাম না। পুস্কু আপুর জন্য চিন্তা হচ্ছিল, তাই তো জানতে চেয়েছি। থাক, তোমাকে কিছু বলতে হবে না। পিচ্ছিটার অভিমান হয়েছে। আর আসলেই তো এইসবের মধ্যে তো ওর কোনো দোষ নেই। সরি সোনা, আসলে আমি মানসিকভাবে কিছুটা ডিস্টার্ব ছিলাম তো, এজন্য রাগ উঠে গেছে। ভাইয়া তোর কাছে সরি। মুন প্রিন্সের কথা শুনে চুপ করে আছে। প্রিন্স মুনকে বলল, অ্যাঞ্জেল, তুই আমার সাথে কথা বলবি না? বাচ্চা, তুই এখনো ব্রেকফাস্ট করিসনি কেন? একটু পর তো লাঞ্চ টাইম হয়ে যাবে। মুন তবুও চুপ করে আছে। প্রিন্স আবার বলে, শোন অ্যাঞ্জেল, পুচকু এবং তোর বোন ভালো আছে। ওদের আমার কাছে আনতে একটু সময়ের প্রয়োজন, তাই তো তোর সাথে যখন তখন কথা বলতে পারছি না। এখন তুই যদি এটা না বুঝিস তাহলে আমি কি করব বল? মুন পুচকের কথা শুনে চুপ থাকতে পারল না। প্রিন্সকে বলল, ভাইয়া আমি তোমাকে বিরক্ত করব না, ঠিকমতো খাওয়া দাওয়া করব। সোনালি আপু, আন্টি ও আঙ্কেলের কথা শুনবো। এখানে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। তবুও তুমি আপু ও পুস্কুকে তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে এসো। চিন্তা করিস না সোনা, তোর এই প্রিন্স ভাইয়া জলদি ওদের তোর কাছে নিয়ে আসবে। তা আমি জানি তো, আমার ভাইয়া তো রিয়েল হিরো। মুনের কথা শুনে প্রিন্স মনে মনে বলল, তোর কাছে হিরো হলেও তোর বোনের কাছে আমি ভিলেন, তাই তো সে আমাকে ছেড়ে যাওয়ার সময় একবারও আমার কথা ভাবেনি। প্রিন্স মুনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। মুন প্রিন্সের সাথে কথা শেষ হলে সোনালিকে বলল, ইস, ক্ষুধায় পেটের ভিতরের ইঁদুর ডিগবাজি দিচ্ছে, আমাকে জলদি খেতে দাও। সোনালি মনের কথা শুনে মুচকি হেসে টেবিলে খেতে নিয়ে যায়। এদিকে প্রিন্স গতকাল রাত থেকে এখনো পানি ছাড়া আর কিছুই খায়নি। মেহেককে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে যাচ্ছে, তবুও থামছে না। প্রিন্স কোবরার সব আস্তানার সন্ধান পেয়েছে ঘন্টাখানিক আগেই। তার মধ্যে 2 জায়গায় খোঁজ করা হয়ে গেছে, কিন্তু মেহেককে পাওয়া যায়নি। প্রিন্স মন বারবার বলছিল কোবরা মেহেককে ওর পুরাতন পোড়া বাড়িতে কোথাও লুকিয়ে রেখেছে। সেজন্য ভোর পর্যন্ত প্রতিটি কোনায় কোনায় তন্ন করে খুঁজেছে। সারা রাত খুঁজেও কোনো গোপন আস্তানার সন্ধান পায়নি। প্রিন্সের চিন্তা হচ্ছে মেহেক কি অবস্থায় আছে তা জানতে না পেরে। প্রিন্স রনিকে নিয়ে গেস্ট রুমে বসে আছে। রনি প্রিন্সকে চুপচাপ বসে থাকতে দেখে বলে, বস কিছু বলবেন? প্রিন্স রনির কথা শুনে ওর দিকে তাকায়। রনি প্রিন্সের তাকানো দেখে আমতা আমতা করে বলে, আমরা তো মেমকে খুঁজতে বের হচ্ছিলাম, কিন্তু আপনি বললেন কথা আছে, এখন কিছু বলছেন না, সেই জন্য জিজ্ঞেস করছি। রনি, সবসময় এক কথা বলা আমার পছন্দ নয়। তোমাকে অনেকবার বলেছি যখন আমরা দুজন একা থাকবো তখন আমাকে বস নয় ভাইয়া বলবে। আর শুনো, আমাদের মেহেককে খোঁজার প্ল্যান চেঞ্জ করতে হবে। প্ল্যান চেঞ্জ করতে হবে? হ্যাঁ, চেঞ্জ করতে হবে। কোবরার সব আস্তানায় খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যাবে। তাছাড়া কোবরা মেহেককে এত সহজে আমাদের হাতে আসতে দিবে না, বরং আমরা ওর কাছে পৌঁছানোর আগেই মেহেককে অন্য জায়গায় সরিয়ে ফেলবে।
তাই এমন প্ল্যান করতে হবে যে কোবরা নিজেই মেহেককে আমার হাতে তুলে দেবে। ভাই আপনি কি করতে চান? প্রিন্স বসা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রনি, তুমি তো জানো আমি কখনো বাচ্চাদের জিম্মি বা আঘাত করি না, কিন্তু এবার আমাকে তাই করতে হবে। রনি প্রিন্সের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিন্স বলতে থাকে, রনি, কোবরার ছেলেকে ও ছোট ভাইকে তুলে আবার এখানে নিয়ে এসো। একটু মেহমানদারি করতে হবে। কোবরাকে বোঝাতে হবে কার কলিজায় হাত দিয়েছে। প্রিন্সের কথা শুনে রনির গলা শুকিয়ে গেছে। রনির অবস্থা থেকে প্রিন্স রেগে বলে, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে কোবরার ভাইরা তোমার ভাইকে তুলে আনতে বলেছি। ভাই, কোবরা আপনার প্ল্যান আগে থেকেই বুঝে সেই মতো কাজ সেরে ফেলেছে। প্রিন্সের কথা শুনে রনি কথাটা বলে। প্রিন্স রনির কথা শুনে বলল, কি? কিন্তু কিভাবে? আমি তো বুঝতে পারছি না ভাই। 1 সপ্তাহ আগেই কোবরার ছেলেও ভাই মালয়েশিয়া গেছে 1 মাসের জন্য। রনি, এই কোবরা তো মনে হয় আদা জল খেয়ে মাঠে নেমেছে। ভাই তাই তো মনে হচ্ছে। রনি, যত যাই হোক তুমি চোখ কান খোলা রাখবে। কোবরার ছেলে ও ভাই আসা মাত্র তুলে নিয়ে আসবে। আর মালয়েশিয়ায় আমাদের লোকদের কোবরার ভাইয়ের ডিটেলস দিয়ে দাও। সব সময় ওদের উপর নজর রাখতে বলবে। এবং এখন থেকে তুমি কিছুদিন বিজনেসের খেয়াল রাখবে। আমার এই মুহূর্তে বিজনেসের দিকে ঠিকঠাক নজর দেওয়া সম্ভব হবে না। আর বাসার গার্ড ও জনকে মেহেকের বিষয়ে বলবে না। বলতে হলে আমিই পরে বলবো। জি ভাই, আপনি চিন্তা করবেন না। প্রিন্স রনিকে নিয়ে বের হয়ে গেল। আজকে রাতে হয়তো বাড়ি ফেরা হবে না। ওদিকে মেহেক সকাল থেকে রুমের মধ্যে পায়চারি করছে। সকাল হয়েছে তা বুঝতে পারছে এখানে দেয়ালের ঘড়ি টানানো দেখে, কারণ গতকাল রাতে বাড়িতে থেকে পালিয়ে আসার সময় তখন 7টার বেশি বাজে। বাবার হাতে খাওয়ার পর কখন ঘুমিয়ে গেছে মনে নেই। তবে প্রকৃতিটাকে ঘুম থেকে উঠে রুমের মধ্যে অন্ধকার দেখে ভেবেছিল এখনো সকাল হয়নি। রাতে মেহেকের বাবা ওর সাথে ছিল, তা ভেবে বাবাকে অনেকক্ষণ ডাকাডাকি করে। কোনো সারা শব্দ না পেয়ে দেয়ালে ধরে খুঁজে খুঁজে লাইটের সুইচ জ্বালায়। সে সময় দেয়ালের দিকে তাকালে ঘড়িতে 7টা বাজতে দেখে বুঝতে পারে সকাল হয়ে গেছে, যেহেতু গতকাল 7টার পরে বাড়িতে থেকে বের হয়েছে। সে সকাল থেকে এখন বিকেল হয়ে গেছে। এর মধ্যে মেহেক তার বাবার দেখা পায়নি। ওকে যে রুমে রাখা হয়েছে তার জানালা দরজা বাহির থেকে বন্ধ করে রাখা হয়েছে। মেহেক কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এই রুমটা গতকালের রাতে থেকে কিছুটা পরিষ্কার, তবে রুমের মধ্যে কেমন একটা ঘুমট অবস্থা। তবে এই রুমের অবস্থা থেকে মনে হচ্ছে এখানে মানুষের আসা যাওয়া রয়েছে। রুমের একপাশে একটা ওয়াশরুম থাকলেও তাতে কোনো বালতি বা মগ নেই। রুমের মধ্যে খাট, সিঙ্গেল সোফা, টি টেবিল রয়েছে, পানি খাওয়ার জগ ও গ্লাস আছে। এই বিপদের সময় এমন সুযোগ সুবিধা দেখে মেহেক ভাবছে ওর বাবা হয়তো ওকে কোনো হোটেলে নিয়ে এসেছে। মেহেক ঘুমের মধ্যে ছিল, সেজন্য টের পায়নি। এজন্য হয়তো ওর বাবা ওকে জাগায়নি। বাবার ওকে এখানে আনতে না জানি কত কষ্ট হয়েছে। কথাটা ভাবতেই খারাপ লাগছিল। বাবা হয়তো কোথাও গেছে বা পাশের কোনো রুমে আছে, ঘুম ভেঙে গেলে নিশ্চয়ই ওর রুমে এসে পড়বে। মেহেক রুমের মধ্যে পায়চারি করছে আর ভাবছে। টিকটিক করে ঘড়ির কাঁটা ঘুরছে। সময় সেকেন্ড, মিনিট, ঘন্টা পার হয়ে গেছে। এখনো সিকান্দার মির্জার কোনো খবর নেই। মেহেকের গলা শুকিয়ে আসছে দেখে কয়েকবার ওয়াশরুমের কল থেকে পানি এনে অনিচ্ছা সত্ত্বেও পান করেছে। ওখান থেকে পানি খেয়ে কয়েকবার বমি হয়েছে। ক্ষুধায় পেট পাকাচ্ছে। মেহেকের শরীর দুর্বল হয়ে পড়েছে। দুপুরের পর থেকে কলেও পানি নেই। মেহেক বমি করে এমনিতেই ক্লান্ত হয়ে গেছে। এর মধ্যে না খাওয়ার কারণে শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। মেহেক বুঝতে পারছে না একদিন না খেলে কারো এত খারাপ লাগতে পারে কি করে। আগেও তো বাবার সাথে রাগ করে কতবার না খেয়েছিল, তখন তো এমন লাগেনি। মেহেকের মনে হচ্ছে ক্ষুধায় মারা যাবে। সকাল থেকে রাত হয়ে আসছে, এখনো সিকান্দার মির্জার কোনো খোঁজ খবর নেই। মেহেক বিড়বিড় করে বলছে, আচ্ছা বাবা এখনো আসছে না কেন? সে আবার প্রিন্সের হাতে ধরা পড়ে যায়নি তো? একবার যদি বাবা ভুলেও প্রিন্স মাহমুদের মতো জঘন্য লোকটার হাতে ধরা পড়ে, তাহলে ওই লোক আমার বাবাকে বাঁচতে দেবে না। আল্লাহ, তুমি ওই শয়তানের হাত থেকে আমার বাবাকে ও বোনকে রক্ষা করো। একটা লোকের জন্য আমার জীবনটা আজ তছনছ হয়ে যাচ্ছে। ওই লোকের কাছে থেকে পালাতে গিয়েই তো এখানে ফেঁসে গেলাম। বাবা হয়তো রাতের মতো আমার জন্য খাবার আনতে গিয়ে বিপদে পড়েছে। শুধুমাত্র রাক্ষসটার জন্য আমাকে না খেয়ে থাকতে হচ্ছে। ক্ষুধায় পেট পাকাচ্ছে, তবু কিচ্ছু খেতে পারছি না। প্রিন্সের ভয়ে আমাকে বাঁচাতেই হয়তো বাবা এখানে আমাকে আটকে রেখেছে। মেহেক একা একা বিড়বিড় করে কথাগুলো বলছে।
মেহেকের মনে হচ্ছে আর কিছুক্ষণ না খেয়ে থাকলে ও দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাবে না। আগে বাবার আদর না পেলেও মনও আমি খারাপ তো ছিলাম না। সে সময় আমরা দুজনে দুজনের জন্য যথেষ্ট ছিলাম। কখনো না খেয়ে থাকতে হয়নি। বোনকে বুকে জড়িয়ে ধরলেই এক নিমেষেই সকল ক্লান্তি দূর হয়ে যেত। কিন্তু যেদিন থেকে আমার জীবনে প্রিন্স মাহমুদ নামের এক রাক্ষসের আগমন ঘটে, সেদিন থেকে সব শান্তি শেষ হয়ে গেছে। আমার পুতুলের মতো বোনটা পর্যন্ত ওই লোকের জন্য আমার কাছে থেকে দূরে সরে গেছে। ওই লোকের কখনো ভালো হবে না। প্রিন্সের মতো নিকৃষ্ট মানুষের মৃত্যু হলেই খুশি। প্রিন্স মনকে মেহেকের কাছে থেকে দূরে সরিয়ে ওর বুকের ভিতরে যে আগুন জ্বালিয়েছে, তা শুধু প্রিন্সের কিছু হয়েছে যেদিন শুনতে পাবে সেদিনই মেহেকের মনের আগুন নিভবে, তার আগে না। হায়রে নির্বোধ মেহেক, সে যাকে গালমন্দ করছে সে প্রিন্স ওদিকে ওকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাচ্ছে। ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করছে না। মেহেক কোবরার থেকে কিভাবে বাঁচবে তা চিন্তা করে রাত কাটছে। সেই মেহেক কিনা ওরই ক্ষতি চাচ্ছে। 3 দিন পর। সময় মানুষকে কতটা বদলে দিবে তা কেউ বলতে পারে না। এক সময় নরম বিছানায় যে মানুষের শুয়ে অভ্যাস, সময়ের পালা বদলে সে আজ মাটিতে ঘুমায়। সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। তাই তো যে মেহেক একদিন মন মতো খাবার না পেলে নাক ছিটকাতো, বুয়ার রান্না ভালো না হলে খাবার ফেলে দিয়েছে কতবার। সে আজকে একটু খাবার ও পানির জন্য হাহাকার করছে। আজ 3 দিন ধরে মেহেক এই রুমে বন্দি হয়ে আছে। এই 3 দিনের মধ্যে একবারও সিকান্দার মির্জা দেখতে আসেনি মেহেককে। মেহেক ক্ষুধার যন্ত্রণায় ফ্লোরে গড়াগড়ি করে কাতরাচ্ছে। গত পরশু রাত থেকে এক ফোঁটা পানিও খেতে দেওয়া হয়নি ওকে। মেহেকের শরীরে যতক্ষণ শক্তি ছিল বারবার ওয়াশরুমে গিয়ে কল চেক করেছে একটু পানির আশায়, কিন্তু কলে পানি নেই। পানির জন্য গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তৃষ্ণার্ত মেহেক গত পরশু জগের মধ্যে অল্প একটু পানি পেয়েও পান করেনি, কারণ জগের ঢাকনা খুলে দেখে জগের ভিতরে তলানিতে যে পানি আছে তা ময়লা। তবুও ভেবেছিল উপর থেকে অল্প একটুখানি পানি খাবে, কিন্তু মুখের কাছে আনতেই পানির মধ্যে থেকে নাকে দুর্গন্ধ ভেসে এলো। মেহেক তখনই জগটা রেখে দেয়। তো গতকাল তৃষ্ণা সহ্য করতে না পেরে দুর্গন্ধযুক্ত পানি খেয়ে নিয়েছে, কিন্তু এতটুকু পানিতে কি তৃষ্ণা মিটে? মেহেক ফ্লোরে গড়াগড়ি করে কাতরাচ্ছে। কখনো নিজের চুল নিজে ছিঁড়তে চেষ্টা করছে। মেহেক ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে গেছে। আর মা পানি বলছে। কে কোথায় আছো, আমাকে কিছু খেতে দাও বলে বিড়বিড় করছে। ঠাস করে শব্দ শুনে রনি বারান্দা থেকে দৌড়ে প্রিন্সের রুমে ঢুকে বলল, ভাই কি হয়েছে? একটা কথা তো আপনাদের বলা হয়নি। মেহেক যাওয়ার পর থেকে রনি প্রিন্সকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। তবে রনি প্রিন্সের পাশের রুমে থাকে। কিছুক্ষণ আগে রনির কাছে প্রিন্সের নাম দিয়ে একটি সিডি পার্সেল এসেছে। রনির কাছ থেকে প্রিন্স সিডি হাতে পেয়ে বুঝতে পারে এটা কে পাঠিয়েছে। সিডিতে কি আছে তা প্রিন্স রনির সামনে দেখবে না, সেজন্য রনিকে বারান্দায় যেতে বলে। রনি বারান্দায় থেকে রুমের মধ্যে কিছু ভাঙার আওয়াজ শুনে রুমে এসে জিজ্ঞেস করে, ভাই কিছু কি হয়েছে? প্রিন্স রনির কথা শুনেছে কিনা বোঝা গেল না। রনি প্রিন্সের দিকে তাকিয়ে দেখে। প্রিন্সের দৃষ্টি টিভি স্ক্রিনের দিকে। সেখানে মেহেক ভাবি ফ্লোরে শুয়ে কাতরাচ্ছে আর পানি করছে। রনি এর সাথে টিভি থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে, কারণ গড়াগড়ি করার ফলে মেহেকের জামা কাপড় ঠিক নেই। আর প্রিন্স মাহমুদ কখনো তার বউকে এভাবে কেউ দেখুক তা পছন্দ করে না। রনি তা ভালো করে জানে। তাই ওখান থেকে দৃষ্টি সরিয়ে প্রিন্সের দিকে তাকিয়ে দেখে তার হাতের মুঠোয় ভাঙা গ্লাস চেপে ধরে রাখায় গ্লাস ভেঙে ফেটে হাত কেটে রক্ত ঝরছে। সেদিকে প্রিন্সের কোনো নজর নেই। রনি প্রিন্সের কাছে এসে হাত থেকে ভাঙা গ্লাস ফেলে টি টেবিল থেকে ক্লথটা নিয়ে প্রিন্সের হাতে চেপে ধরে বলল, ভাই আপনি কি পাগল হয়ে গেলেন? কোবরা তো ইচ্ছে করে ভাবির ভিডিও পাঠিয়েছে যাতে এগুলো দেখে আপনি কষ্ট পেয়ে মনের দিক থেকে দুর্বল হয়ে যান, আপনি গুড়িয়ে পড়েন, আর সেই সুযোগে কোবরা আপনার উপরে হামলা করুক। রনি, আজ 3 দিন হয়েছে ওরা মেহেককে আটকে রেখেছে। ওরা ওকে কিছু খেতে দিচ্ছে না। এটা আমি সহ্য করতে পারছি না। আমার বউটা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। যে সময় ওর বেশি বেশি খাবার কথা সেখানে ওকে পানিও দিচ্ছে না। মেয়েটা তৃষ্ণা সহ্য করতে না পেরে নোংরা পানি খেয়েছে, তবুও জানোয়ারগুলো ওকে এক ফোঁটা পানি দিচ্ছে না। সিকান্দার মির্জা তো ওর বাবা,
একজন বাবার কখনো মেয়েকে পানির জন্য এমন ছটফট করতে দেখে সহ্য হয়? তা সে বাবা যতই লোভী বা জঘন্য হোক না কেন, কিন্তু দেখো, ওই লোক সহ্য করছে, আবার তার ভিডিও ফুটেজ আমাকে পাঠাচ্ছে। আচ্ছা ভাই, আপনি সব কথা পরে ভাই, পরে শুনবো সব কথা। আপনি হসপিটালে চলুন। আপনার হাত থেকে অনেক রক্ত বের হয়েছে, গ্লাস চেপে ধরায় গভীর হয়ে কেটে গেছে। রনির কথা শুনে প্রিন্স রনিকে ঝামটা দিয়ে সরিয়ে বলে, এতটুকু কাটাতে আবার কিচ্ছু হবে না রনি, কিন্তু মেহেক আর কিছুক্ষণ না খেয়ে থাকলে আমাদের বাচ্চা বাঁচবে না। আমাকে এখনই যেতে হবে ওকে বাঁচাতে। ভাই, আপনি এখন কোথাও যেতে পারবেন না। আপনি একটা কথা বলে যাচ্ছেন, আপনি সুস্থ না থাকলে ভাবিকে উদ্ধার করবে কিভাবে? প্রিন্স রনিকে কাটা হাত দিয়ে ঠেলে জোর করে নিজে থেকে সরিয়ে দেয়। রনি প্রিন্সের পায়ের কাছে বসে পা ঝাপটে ধরে বসে বলে, ভাই, ফ্লোরটা রক্ত বেজে জবজবে হয়ে গেছে। আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। আপনাকে ভাবির কথা। আর কিছু বলবে না, যাও বাহিরে, আমাকে একা থাকতে দাও। রনি প্রিন্সের পা ছেড়ে পকেট থেকে মোবাইল বের করে ডাক্তার ইজাজকে ফোন দিয়ে ইমার্জেন্সি বাসায় আসতে বলে। প্রিন্স রনির দিকে কটমট করে তাকে কিছু বলতে যাবে, তখন কিছু একটা ভেবে বলল, রনি, ইজাজের সাথে ডক্টর ফারহানাকে নিয়ে আসতে বলো, তার সাথে আমার জরুরি কথা আছে। প্রিন্সের কথা শুনে রনির সাথে সাথে ইজাজকে ফোন দিয়ে বলল, ইজাজ ভাই, আপনার সাথে ডক্টর ফারহানা নিয়ে আসবে। ডাক্তার ইজাজ ফোনের ওপাশ থেকে বলছে, রনি প্রিন্স ভাই ও ভাবি ঠিক আছে তো? ভাবির এই সময় এমনিতেই ঝুঁকি রয়েছে। আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসেন। কথাটা বলে রনি ফোন কেটে প্রিন্সের কাছে এসে হাত চেপে ধরে। ইস, এভাবে কাটলেন কি করে ভাইয়া? আজ এমনিতেই কেটে গেছে, তুই প্রশ্ন না করে তাড়াতাড়ি ব্যান্ডেজ কর। ডাক্তার ইজাজের একের পর এক প্রশ্ন শুনে প্রিন্স বিরক্ত হয়ে বলল। প্রিন্সের কথা শুনে ডাক্তার ইজাজ প্রিন্সের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এবার ভেবে দেখেছেন আপনার এমন অবস্থা দেখে ভাবির কেমন লাগছে? এর মধ্যে আবার সে মা হবে, সেখানে তার এমন সব সময় চিন্তামুক্ত ও হাসি খুশি থাকার কথা, সেখানে এই, তুই আবার চোখের সামনে থেকে দূর হয়ে যা, লাগবে না আমার ব্যান্ডেজ করা, বের হ। রনি প্রিন্সকে রেগে যেতে দেখে বলল, ভাই, ইজাজ ভাই তো জানে না, তাই উল্টো পাল্টো কথা বলে ফেলেছে। আপনি একটু শান্ত হন। আর ইজাজ ভাই, আপনি জলদি কাজ শেষ করে। ইজাজ প্রিন্সের রাগ দেখে আর কিছু বলার বা জিজ্ঞেস করার সাহস পেল না। প্রিন্সের হাত ব্যান্ডেজ করা শেষ হলে ইজাজ রনির কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, এই রনি ভাই ক্ষেপে আছে কেন? আর ভাবি কোথায়? রনি প্রিন্সের দিকে তাকিয়ে আবার ডাক্তার ইজাজের দিকে তাকিয়ে বলল, ভাবি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, তাই ভাই ক্ষেপে আছে। রনির কাছে কথাটা শুনে ডাক্তার ইজাজের মন খারাপ হয়ে গেল। প্রিন্স ভাই রাগী হলেও মনটা খুবই ভালো। ভাবি তার বউ হয়ে মানুষটাকে বুঝতে পারল না, এটা ভেবে ডাক্তার ইজাজের আফসোস লাগছে। এদিকে প্রিন্স ওদের কথা বলতে দেখে নিচে চলে যায়। ডাক্তার ফারহানা ড্রয়িং রুমে বসে বসে পেপার পড়ছিল। প্রিন্সকে নামতে দেখে বলে, স্যার, সব ঠিক আছে তো? আপনি আমাকে এখানে আসতে হঠাৎ জরুরি তলব পাঠালেন। হ্যাঁ, সব ঠিক আছে। আসলে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বউ 3.5 মাসের প্রেগনেন্ট। সে বন্ধুর সাথে রাগ করে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, 2 দিন ধরে পানিও খাচ্ছে না। বন্ধু আমার বউ ও বাচ্চার চিন্তায় ভয়ে মরিমরি অবস্থা। বন্ধুর অবস্থা দেখে আমার আপনার কথা মনে হলো। মা দীর্ঘ সময় না খেয়ে থাকলে বাচ্চার কি কি সমস্যা হতে পারে তা জানতে। ডাক্তার ফারহানা প্রিন্সের কথা শুনে বলে, আরে আপনার বন্ধু স্ত্রী পাগল নাকি? এই এমন সময় কেউ না খেয়ে থাকে, আর উনি দীর্ঘ সময় ধরে না খেয়ে পেটের ভেতরে গরম হয়ে বাচ্চার মারাত্মক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দীর্ঘ সময় পানি না খেয়ে বাচ্চার মায়ের পানির শূন্যতা দেখা দিতে পারে, পেটের বাচ্চার অক্সিজেনের ঘাটতি দেখা দিবে। তাছাড়া এজন্য মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিন্স ডাক্তার ফারহানার কথা শুনে হতভম্ব হয়ে গেছে। আপনি বললেন আপনার বন্ধুর বউ নিজে একটা রুমে বন্দি করে রেখেছে। স্যার, বিষয়টি হেলাফেলা না করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
এই সময় মেয়েদের হরমোন ওঠা নামার কারণে কেউ কেউ খিটখিটে মেজাজের হয়ে থাকে, কেউ কেউ তো কয়লা মাটিও খেতে চায়। এই সময়ে দেখা যায় অনেক তো স্বামীকে সহ্য করতে পারে না, তাদের শত্রু মনে করে, সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেয়। সবসময় তাদের মনের ভেতরে এক ধরনের মানসিক অস্থিরতা বিরাজ করে, তারা নিজেকে অবহেলিত মনে করে। স্যার, আপনার কথা শুনে আসলে আমার মনে হচ্ছে, তার মানে আপনার বন্ধুর বউ এর হাতে পারে হরমোনের সমস্যা জনিত কারণে এমন করছে। তাকে একা থাকতে না দিয়ে আপনার বন্ধুকে বলুন তাকে বেশি বেশি সময় দিতে, যাতে সে নিজে একা ও অবহেলিত না মনে করেন। প্রিন্স ডাক্তার ফারহানার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। তাছাড়া মেহেক তো আসলে নিজে নিজে রুমে বন্দি হয়ে নেই, ওকে আটকে রেখেছে, খাবার দিচ্ছে না, সে কথা তো বলবে কি করে। প্রিন্সকে নীরব দেখে ডাক্তার ফারহানা বলে, স্যার, তাকে দরকার হলে ভালো কোনো গাইনি ও সাইকাইট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। এমন না হয় যে একটু অসতর্কতার কারণে তারা তাদের অনাগত সন্তানকে হারিয়ে ফেলে। ডাক্তার ফারহানার কথাগুলো শুনে প্রিন্সের বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ছোট সময়ে চোখের সামনে মা বাবা ও বোনকে রক্তাক্ত অবস্থায় দেখে যেমন অনুভূতি হয়েছিল, আজকেও তেমন অনুভূতি হচ্ছে। ডাক্তার ফারহানা এটা কি বলল? তার ভালোবাসার অংশটা পৃথিবীতে আসার আগেই হারিয়ে যাবে? কথাটা শুনে মনে হচ্ছে বুকের মধ্যে কেউ ছুরি দিয়ে খুঁচিয়ে রক্ত বের করছে। চোখের সামনে ভেসে উঠছে মেহেকের রক্তাক্ত শরীর। প্রিন্সের কাছে মনে হচ্ছে সে পৃথিবীতে আপনজনদের বিভৎস মৃত্যু দেখার কপাল নিয়ে জন্মেছে। তা না হলে যে বয়সে মা ও বাবার আদরে সিক্ত হওয়ার কথা ছিল, তাদের কোলে ওর হেসে খেলে কাটানোর কথা ছিল, সে বয়সে দেখতে হয়েছে বাবা ও মায়ের রক্তাক্ত দেহ। আর এখন কি নিজের আত্মজার নিঃশেষ দেখতে হবে? মেহেকের বোকামির জন্য তাদের সন্তান আজ সাফার করছে। এই কষ্ট প্রিন্স কোথায় রাখবে? ডাক্তার ফারহানা প্রিন্সকে চুপচাপ বসে থাকতে দেখে বলে, স্যার, এখনও যদি রোগী নিজের দিকে খেয়াল রাখে তাহলে আল্লাহর রহমতে বাচ্চার সার্ভাইভ করতে পারে। প্রিন্স ডাক্তার ফারহানার কথা শুনে হুম বলে। ডাক্তার ফারহানা আরো কিছু কথা বলে চলে গেল। প্রিন্সের হাতের ক্ষতটি গভীর ছিল বলে 4টি সেলাই লেগেছে। হাতে একটু চাপ লাগলে সেলাই ছিঁড়ে রক্ত বের হবে, এতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য ডাক্তার ইজাজ যাওয়ার সময় প্রিন্সকে সাবধানে থাকতে বললেন। ডাক্তার ইজাজ চলে গেলে প্রিন্স রনিকে বলল, রনি, গার্ডদের রেডি হতে বলো, আমরা বের হব। প্রিন্সের কথা শুনে রনি আশ্চর্য হয়ে যাচ্ছে। প্রিন্সের হাতের দিকে তাকিয়ে বলল, ভাই, আপনার আজকে রেস্টের দরকার। হাত থেকে অনেক রক্ত বের হয়েছে, তাছাড়া আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না, এমনি অনিয়ম করলে তো অসুস্থ হয়ে যাবেন। তোমার যেতে না হলে তুমি থেকে যাও, আমাকে নিষেধ করার সাহস কোথায় পেলে? আমি এখানে বসে রেস্ট করি আর ওই জানোয়ারটা আমার স্ত্রী ও সন্তানকে কষ্ট দিয়ে নিঃশেষ করে দেখবো, তাই না? প্রিন্সের হাতের দিকে তাকিয়ে বলল। রনি প্রিন্সের কথা শুনে আমতা আমতা করে বলল, ভাই, আপনি চিন্তা করবেন না, ভাবির কিছুই হবে না। তোমার কথা মতো আমায় চলতে হবে? ইদানিং তোমার সাহস দেখছি বড্ড বেশি হয়ে গেছে। প্রিন্সের কথা শুনে রনি ধীরে ধীরে বলে, ভাই, এখানে সাহসের প্রশ্ন আসছে কেন? আপনি তো বললেন আমি আপনার ছোট ভাইয়ের মতো। ছোট ভাই কি চোখের সামনে বড় ভাইকে কষ্ট হইতে দেখতে পারে, নাকি শুধু মুখে মুখে আমাকে ছোট ভাই বলেন? আসলে আমার মতো সাধারণ পিএসের তো আপনার মতো এত বড় মানুষের ভাই হওয়ার অধিকার নেই। আমি তো সে কথা ভুলেই গিয়েছিলাম বস, আপনি আমাকে মাফ করবেন। রনি আসলে প্রিন্সকে এমন অবস্থায় দেখতে পারছে না। মানুষটা বাহির থেকে যত শক্তিশালী দেখাচ্ছে, আসলে ভিতরে ভিতরে সে মেহেক ভাবির কথা ভেবে কষ্ট পাচ্ছে, তা রনি বোঝার বাকি নেই। সবাই বসের নৃশংসতা হিংস্রতা দেখে, কিন্তু দিন শেষে তার মাঝে যে কোমলতা আছে তা তো কেউ দেখতে পায় না। বস অন্ধকার জগতের রাজা হলেও আজ পর্যন্ত তার হাতে কোনো নির্দোষ ব্যক্তি খুন হয়নি। বস তার কোম্পানিতে সৎ ও নিষ্ঠাবানদের সুযোগ দেয়। তার জন্য কত অসহায় শিক্ষিত কর্মহীন মানুষের আশ্রয় হয়েছে এই কোম্পানিতে।
বসের এসব বিষয় বড় স্যার পছন্দ করেন না। তার কথা, ব্যবসার মধ্যে চ্যারিটি করার দরকার কি? কথা হচ্ছে মানুষকে সাহায্য করতে হলে কিছু টাকা ধরিয়ে দাও, তাহলেই তো হয়। কিন্তু বসের কথা হচ্ছে টাকা কোনো সমাধান হতে পারে না। আজকে সে শিক্ষিত হয়েও বেকারত্বের অভিশাপে নানা সমস্যায় আছে। সেজন্য তুমি তাকে কিছু টাকা দিলেও এতে তার কোনো সমস্যা দূর হবে না, বরং তাকে আবার অন্য কারো কাছে হাত পাততে হবে। এতে মানুষের কাছে লাঞ্ছিত হতে হবে। তার থেকে তুমি যদি তাকে কোনো কাজে ঢুকিয়ে দিতে পারো, তাহলে সে আত্মনির্ভরশীল হবে, পরিবারে বোঝা না হয়ে পরিবারের প্রধান সদস্যের ভূমিকা পালন করবে, নিজের পায়ে দাঁড়াবে। একসময় সে তার নিজের ও পরিবারের মজবুত ভিত গড়ে তুলতে পারবে। কিন্তু বড় স্যার এই বিষয়ে বসের সাথে সহমত ছিলেন না। সেজন্যই তো কয়েক বছর আগে দুজনের ব্যবসা আলাদা করে ফেলে। সে থেকে বসের বাবা মানে বড় স্যার দেশের বাইরে ব্যবসা দেখে, আমাদের বস এখানে। বস নিজে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকলেও কখনো রনিকে তার মধ্যে জড়ায়নি, বরং রনিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। রনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোট থেকে জীবনের সাথে কম্প্রোমাইজ করতে করতে বড় হতে হয়েছে। রনি পড়াশোনায় ভালো হওয়াতে এইচএসসি পরীক্ষার পর অনেক স্বপ্ন নিয়ে পাবলিক ভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য খুলনা থেকে ঢাকায় আসে। ছাত্র ভালো হওয়াতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সও পায়। ভাগ্যের চাকা খুলে যাবার স্বপ্ন নিয়ে এগিয়ে যায়। অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু দ্বিতীয় বর্ষে পদার্পণ করার পর রাজনৈতিকে জড়িয়ে পড়ে। মিটিং মিছিল মারামারি হয়ে যায় রনির নিত্যদিনের সঙ্গী। একসময় রনি হয়ে ওঠে ছোটখাটো ক্যাডার। প্রিন্সের সাথে রনির পরিচয় হয় এক বড় ভাইয়ের মাধ্যমে। প্রিন্স রনিকে দিয়ে ছোটখাটো কাজ করাতো মাঝে মাঝে। একদিন প্রিন্স জানতে পারে রনি তার দলের লিডারদের সাথে মারামারি করে জেলে আছে। প্রিন্সের নীতি হচ্ছে যাকে দিয়ে সে কাজ করায় সে কোনো বিপদ আপদে পড়লে সাহায্য করা। তাই রনি জেলে শুনে সেদিন প্রিন্স রনির সাথে জেলে দেখা করতে যায়। ওখানে গেলে রনির বাবা মায়ের সাথে দেখা হয়। তারা গ্রামের সহজ সরল মানুষ। ছেলের এমন পরিবর্তন দেখে মানতে পারছে না। রনি প্রিন্সকে ওর মা বাবার সাথে তার বস বলে পরিচয় করিয়ে দিলে তারা প্রিন্সকে অনুরোধ করে ছেলেকে বাঁচাতে। প্রিন্স সেদিন পুলিশকে টাকা দিয়ে রনিকে ছাড়ায়। এরপর রনি প্রিন্সের হয়ে মাফিয়া গ্রুপে ঢুকে কাজ করতে চাইলে প্রিন্স রাজি হয় না। তার কথা, তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, বড় জগতে ঢুকে তাদের স্বপ্ন ধূলিসাৎ করে দিও না। তুমি পড়াশোনা চালিয়ে যাও, তোমার সব খরচ আমি দেব। আসলে সেদিনের পর থেকে রনিকে পিছনে ফিরে তাকাতে হয়নি। অনার্স কমপ্লিট করে মাস্টার শেষ হলে রনি প্রিন্সের পিএস হিসেবে জয়েন করে। তার বস কখনো ওকে দিয়ে খুন খারাপি করায়নি, বরং আজকে প্রিন্স না থাকলে রনিকে জেলে পচে মরতে হতো, না হলে হারিয়ে যেত অন্ধকার কোনো জগতে, হয়তো পড়ে থাকতো কোনো এক রাস্তায় বেয়ারিশ লাশ হয়ে। কিন্তু প্রিন্স নামের জাদুকর জাদুর ছুরি ঘুরিয়ে ডাক্তার ইজাজ, সেলিম মিয়া, সোনালির মতো তার জীবনটাকে বদলে দিয়েছে। চোখের সামনে সে মানুষটির কষ্ট দেখা যায়। রনি মনে করে পৃথিবীতে ওর বসের মতো খুব কম মানুষই হয়। আজ সে মানুষটি কষ্ট পাচ্ছে, তার রনি সহ্য হচ্ছে না। অন্যদিকে রনি কথা শুনে প্রিন্স রেগে বলে, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো বেয়াদব। জ্ঞানীগুণী হয়ে গেছো না? আমাকে জ্ঞান দিতে আসো, আমার সামনে অধিকার নিয়ে বড় বড় ডায়লগ দাও। রনি প্রিন্সের ধমক শুনে চুপসে গেছে। প্রিন্স রনির দিকে কটমট করে তাকিয়ে বলে, শুনেছ কখনো বৃষ্টিতে ভিজে ব্যাঙের সর্দি হয়েছে? প্রিন্সের কথা শুনে মাথা ঝাঁকিয়ে না বুঝালে প্রিন্স বলে, কারণ ব্যাঙ তো সবসময় পানিতে থাকে, তাই সামান্য বৃষ্টিতে তার কিছুই হয় না। আমি হচ্ছি প্রিন্স মাহমুদ, মাফিয়া জগতের সম্রাট। সামান্য হাত কাটায় আমার কিচ্ছুই হবে না, বুঝলে? তাই উল্টাপাল্টা কথা না বলে এখান থেকে যাও। কথাটা বলে প্রিন্স বেরিয়ে গেল। রনিও প্রিন্সের পেছনে পেছনে যায়। সেদিনও ব্যর্থ হয়ে বাড়িতে ফিরতে হয়েছে। 1 মাস পর প্রিন্স আজকে 1 মাস ধরে কোবরার বিভিন্ন আস্তানায় মেহেককে খুঁজে যাচ্ছে, কিন্তু পায়নি। তবে মাঝে মাঝে ওর কাছে মেহেকের কিছু ভিডিও ফুটেজ পাঠানো হয়, যা দেখলে প্রিন্স ঠিক থাকতে পারে না। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কেমন কালো হয়ে গেছে, সব সময় কেমন ঘোরের মধ্যে থাকে। যারা মেহেককে চেনে জানে হয়তো প্রথমে তারা তাকে দেখলেও চিনতেই পারবে না যে এটা মেহেক। প্রিন্সের ধারণা ওরা মেহেককে হয়তো প্রতিদিন খেতে দেয় না। ভিডিও ফুটেজে দেখা যায় মেয়েটা মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে নিজের চুল ছিঁড়তে যায় বা নিজের হাত নিজেই কামড় বসিয়ে দেয়। প্রিন্স বুঝতে পারছে মেহেক একটুও ভালো নেই।
এই সময় যেখানে ওর পরিপূর্ণ বিশ্রাম ও যত্ন নেওয়ার দরকার ছিল সেখানে এক রুমে বন্দি করে রাখা এবং ঠিকঠাক খাবার না দেওয়ার কারণে এমন অস্বাভাবিক আচরণ করছে। তাছাড়া ডাক্তারের কথা মতে এ সময় হরমোনের ব্যালেন্স ওঠানামা করার কারণে হয়তো চুল ছিঁড়তে চায়, নিজের ক্ষতি করতে চাচ্ছে। এগুলো দেখে প্রিন্স প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে মরছে। নিজেকে এবং ওর লোকজনদেরকে এত শক্তিশালী তৈরি করে বাড়িতে এত গার্ড রেখে লাভ কি যদি নিজের পরিবারের কাজে না আসে? প্রিন্সের আস্তে আস্তে মনোবল কমতে শুরু করছে। অন্যদিকে মির্জা, কোথায় ছিলি তুই? বস, একটু নাইট ক্লাবে গিয়েছিলাম। তোর বুদ্ধি কি হাঁটুতে? তুই আস্তানা থেকে বের হয়েছিস কেন? প্রিন্স তোকে পেলে তখন কি করবে একবার ভাবলি না? সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বলে, বস, আজ 1 মাস হয়ে গেছে উপবাস আছি, তাই একটু গলা ভেজাতে গিয়েছিলাম। তাছাড়া আপনার ছায়া থাকতে ওই প্রিন্স আমার কিছুই করতে পারবে না, তা আমি জানি। আমার সামনে বড় বড় কথা কাপচাও, তা আমি জানি। তোকে ধরে যদি প্রিন্স আমার পর্যন্ত এসে যায় তো সেদিন তোর শেষ দিন, কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে মনে মনে বলল, হারামজাদা, তোর বাপের বয়সী একটা মানুষ আমি, আর তুই সেই আমাকে তুই তুকারি করছিস। আমার সাধ্য থাকলে তোকে আর প্রিন্সকে খেয়ে ফেলতাম। কোবরা সিকান্দার মির্জার দিকে তাকিয়ে বলল, কিরে, কোথায় হাওয়া হয়ে গেছিস? বস, আমি কল্পনা করছিলাম আপনি কিভাবে শয়তান প্রিন্সকে মারছেন। তোর কাছে শুনেছি তোর মেয়ে নাকি খাস্সা মাল, সেজন্য এতদিন তোকে দিয়ে সিসি ফুটে চেক করায়। আমার মনটা আবার নরম, তো সুন্দরী মেয়েদের আদর করা ছাড়া থাকতে পারি না। কিন্তু এখন ভেবে দেখলাম শালা প্রিন্স বউকে বাঁচাতে কবে আসবে, সে আশায় তোর মেয়েকে অভুক্ত রেখে লাভ কি? 1 মাস ধরে তুই এবং তোর মেয়ে বসে বসে আমার অন্ন ধ্বংস করছিস, তা তো আদায় করতে হবে। তাছাড়া তোর মেয়ে একা একটা রুমে থাকছে, আমার তো উচিত মেয়েটার একাকিত্ব দূর করার। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বলে, বস, কিছু বুঝতে পারছি না। এই কথা শুনে কোবরা রেগে গিয়ে বলে, শালা মাগির দালাল, তা বুঝবি কেন? তোর তো টাকা ছাড়া বুদ্ধি খুলতে চায় না। তবে এ যাত্রায় টাকা তো আগে পাবি না। যা, তোর মেয়েকে আজকে রাতে আমার মনোরঞ্জনের জন্য তৈরি কর। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বলল, বস, ওকে তৈরি হতে বললেও লাভ হবে না, কারণ ওকে এখানে আনার পর থেকে ওর খেয়াল রাখার দায়িত্ব আমাকে দিয়েছেন। ওকে তিলে তিলে কষ্ট দিয়ে তা ভিডিও করে তার ফুটেজ বানানো আমার দায়িত্ব ছিল। তো ওকে খাবার দিতে আমাকেই যেতে হতো। তখন তো বুঝতে পারিনি এই শালির পেটে পেটে যে এত কুবুদ্ধি। তাহলে তা আমার দিকে তেড়ে আসার সময় পেত না। কোবরা সিকান্দার মির্জার কথা শুনে বিরক্ত হয়ে বলল, এমন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ঝেড়ে কাজ। সিকান্দার মির্জা কোবরার কথা শুনে বল। আসলে বস, ওকে তো প্রথম 3 দিন পানিও খেতে দেইনি, যাতে ক্ষুধার যন্ত্রণা কিছু চিন্তা করার অবস্থায় না থাকে। ওর অবস্থা তাতে খারাপের দিকে চলে যায়। তখন স্যালাইনও ইঞ্জেকশন পুশ করে জ্ঞান ফেরাতে হয়েছে। এরপর থেকে ওকে 1 দিন পর পর খাবার দেই, তবে পানি লাইন বন্ধ করিনি। তাতে সমস্যা কোথায়? ও ঘুমালে তখন আমি গিয়ে খাবার দিয়ে আসতাম। এভাবে 1 সপ্তাহ চলছিল। একদিন আমি খাবার দিয়ে আসতে গেলে পিছন থেকে আমাকে গ্লাস দিয়ে আঘাত করে। অবশ্য আঘাত করার আগেও ও হয়তো জানতো না এটা আমি ছিলাম। আঘাত পেয়ে আমি পিছনে ঘুরলে আমাকে দেখে চমকে ওঠে। তারপর আমাকে উল্টাপাল্টা কথা বলছিল, এমনকি এখান থেকে মুক্তি পাচ্ছে না, সেজন্য নিজেকে শেষ করতে চেয়েছে। সে থেকে ওর খাবারের মধ্যে ড্রাগস দেই, যাতে ও নেশায় আসক্ত হয়ে পড়ে।
ও যেন চিন্তা ভাবনা করার মতো অবস্থায় না থাকে। সেজন্যই বলছি বস, ওই মেয়ের তো ড্রাগসের নেশায় ব্রুত হয়ে আছে। আপনি ওর কাছে গেলে বাধা দেওয়ার মতো অবস্থা নেই, বরং ওর সঙ্গ ভোগ করতে পারবেন। তাই আপনি নিশ্চিন্তে যান। আসলে সেদিন কি হয়েছে আসুন তা জেনে নিই। মেহেকের 3 দিন এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে একটু পানির জন্য জান বের হওয়ার মতো অবস্থা হয়েছে। এমনকি পানি ও ক্ষুধায় যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর জ্ঞান আসার আগ পর্যন্ত ওর সাথে কি হয়েছে কিছু মনে নেই। তবে সেদিন বিকেলে মেহেকের জ্ঞান ফিরে নিজেকে খাটে পেয়ে অবাক হয়ে যায়। কারণ মেহেকের যতদূর মনে আছে সে ক্ষুধার যন্ত্রণায় ফ্লোরে শুয়ে কাতরাচ্ছিল। একসময় চোখ ভারী হয়ে আসে, মাথা ঝিমঝিম করছিল। তারপর হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছি। তাহলে এখন আমাকে খাটে এনেছে কে? মেহেক এখানে খাটে শুয়ে আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে খাটের পাশে স্ট্যান্ডে স্যালাইনের খালি প্যাকেট ঝুলিয়ে রাখা। তার মানে এখানে কেউ এসেছিল যে তাকে খাটে তুলেছে এবং চিকিৎসা করিয়েছে। কথাটা ভেবে মেহেক আশেপাশে ভালো মতো তাকিয়ে দেখতে পায় পানির বোতল ও প্লেটে খাবার রাখা আছে। খাবার দেখে মনে পড়ে সে 3 দিন ধরে সে ক্ষুধার্ত। খাবারের দিকে তাকানো মাত্র ওর ক্ষুধা কয়েকশো গুণ বেড়ে যায়। মেহেক সে সময় এত কিছু না ভেবে তাড়াহুড়া করে খাট থেকে নেমে খেতে বসে। সেদিন মেহেক মনে করেছে তার বাবা হয়তো প্রিন্সের হাতে ধরা পড়েছে এবং ওকে এখানে বন্দি করে প্রিন্স শাস্তি দিচ্ছে। এরপর কেটে গেল 1 সপ্তাহ। এর মধ্যে প্রতিদিন ও ঘুমে থাকতে কেউ একজন খাবার দিয়ে যায়। মেহেক একটা বিষয় বুঝতে পারছিল না, ও কখন ঘুমিয়ে থাকে তা এরা জানতে পারে কিভাবে। আর তা ভেবে দেখলে সে কখন কি করতো তা একমাত্র প্রিন্স ধরে ফেলতো। তার মানে তাকে এখানে প্রিন্স বন্দি করে রেখেছে। কথাটা ভেবে মেহেকের মন থেকে প্রিন্সের প্রতি ঘৃণা জন্ম নেয়। মেহেক তো আর জানতো না তার বাবাই তাকে এখানে এনে বন্দি করে রেখেছে আর 24 ঘন্টা তার উপর নজরদারি রেখেছে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। মেহেক ভাবে কে তাকে প্রতিদিন খাবার দেয় তা দেখবে এবং দরকার হলে কোনো কিছু দিয়ে তার মাথায় আঘাত করে এখান থেকে দূরে, অনেক দূরে পালিয়ে যাবে। তাই তো মেহেক একদিন ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রেখেছিল। মেহেক শুয়েছিল। সিকান্দার মির্জা মেহেকের থেকে একটু দূরে খাবার রেখে যেতে নিলে মেহেক ঝটপট দাঁড়িয়ে টেবিল থেকে জগ নিয়ে পেছন দিক থেকে সিকান্দার মির্জার মাথায় জগ দিয়ে জোরে মেরে দিল। সঙ্গে সঙ্গে সিকান্দার মির্জা শব্দ করে পিছনে তাকান। মেহেক তার বাবাকে দেখে হাতে থেকে জগটা পড়ে গেল। এদিকে সিকান্দার মির্জা মেহেকের দিকে ফিরে ঠাস ঠাস করে 2টো চড় মেরে গলা চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, আমাকে আঘাত করার তোর সাহস হলো কেমনে? মেহেক ওর বাবাকে দেখে এমনিতেই হতবাক হয়ে গেছে। তার মধ্যে বাবার মুখের ভাষা শুনে এবং তেড়ে এসে গলা চেপে ধরায় অবাক হয়ে গেছে। সিকান্দার মির্জা মেহেককে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছে। গলা চেপে ধরাতে মেহেকের কাশি উঠে গেছে। মেহেক ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে কিছুটা স্বাভাবিক হয়ে বলে, বাবা তুমি? আর এতদিন আমি তোমাকে নিয়ে চিন্তায় অস্থির হয়ে গেছি। আমি ভেবেছি প্রিন্স তোমার কোনো ক্ষতি করেছে আর এখানে আমাকে ওই বন্দি করে রেখেছে। কিন্তু এখন দেখছি আমার জন্মদাতা পিতাই আমাকে বন্দি করে রেখে আমাকে মারতে চাইছে। ইস, এমন দিন দেখার আগে। চুপ, একদম চুপ মাগি। সিকান্দার মির্জা ধমক দিয়ে মেহেককে থামিয়ে দেয়। এদিকে বাবার মুখে মাগি শব্দ শুনে মেহেক স্তব্ধ হয়ে গেছে। মেহেক কিছুক্ষণ থম মেরে নিজেকে সামলে বলল, ছি, তোমার ভাষা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তোমাকে আমার জন্মদাতা পিতা ভাবতে ঘৃণা হচ্ছে। সিকান্দার মির্জা মেহেকের কথা শুনে শব্দ করে হেসে উঠল। মেহেক বুঝতে পারছে না তার বাবা কেমন লোক। মেয়ে তাকে ঘৃণা করে এটা শুনে কষ্ট না পেয়ে কেমন করে হেসে লুটুপুটি খাচ্ছে। মেহেকের মুখের দিকে তাকে সিকান্দার মির্জা বলে, কি ভাবছিস আমি পাগল তাই এভাবে হেসে যাচ্ছি? এটা ভাবলে তোর ভুল হবে। আরে আমাকে জন্মদাতা ভাবতে বলছে কে তোকে? তুমি কি বলতে চাচ্ছ? কি? সিকান্দার মির্জা মেহেকের দিকে তাকিয়ে বলল, তুই বা মন কেউ আমার সন্তান না। তোর বাবা আর আমি বন্ধু ছিলাম। তোর মামার বন্ধুর ল্যাবে আমরা দুজনে কাজ করতাম। তোর নানা ছিলেন এলাকার প্রভাবশালী এবং বিশাল সম্পত্তির মালিক। অবশ্য সবার কাছে তার আরেকটি পরিচয় ছিল, সে দয়াবান। আমাকে আর তোর বাবাকে আমাদের স্যার একদিন
একটা কাজে তোর মামার কাছে পাঠাই। সে বাড়িতে থাকায় আমরা দুজনে বাড়িতে গিয়ে দেখা করি। তাদের এত অর্থ সম্পদ দেখে আমার মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। ওখান থেকে আসার পর মেহেকের নানার সম্পর্কে খোঁজ খবর নেই। তখন জানতে পারি তার এই সম্পদের মালিক তার ছেলে ও মেয়ে। ছেলে বিয়ে হয়ে গেছে, ছেলে বিয়ে হয়েছে, কিন্তু মেয়ে এখনো বিয়ে হয়নি। তোর বাবা এবং আমি মিলে প্ল্যান করি তোর নানার মানে বুড়োর অফিসে কাজ নিব, তার বিশ্বাস অর্জন করে এরপর তোর মাকে বিয়ে করব। তাকে দিয়ে কৌশলে তোর মাকে দিয়ে টাকা পয়সা আদায় করব। আমরা আমাদের প্ল্যান মতো এগিয়ে যাই। আমরা যতটা অসহায়, এই পৃথিবীতে গরিবের কষ্ট দেখার কেউ নেই। তাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে টিকে থাকার যুদ্ধ করতে হয়। এসব কথা বলে আরও নানান কে কান্না কেঁদে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাদের বসকে বোঝাতে থাকি। এখানে এসে কাজ করতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। আমরা সেখানে থাকি, সেখান থেকে এই জায়গা অনেক দূর হয়ে যায়। বাড়িতে যেতে যেতে রাত 11টা বেজে যায়। বাড়িতে আমার বুড়ো অন্ধ মা এবং আমার বন্ধুর পঙ্গু বাবা আছে। তাদের জন্য চিন্তা হয়, কিন্তু তাও আমাদের পেটের দায়ে ওখানে কাজ করতে আসতে হচ্ছে। আমাদের কথা শুনে বসের মনে আমাদের জন্য মায়া হয়। তোদের নানার অফিসে আমাদের কাজ দেওয়ার ব্যবস্থা করে, কারণ ওখান থেকে আমাদের বাসা অনেক কাছে। ওই বুড়োর অফিসে কাজে ঢোকার পর আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল তার মন জয় করা। তবে প্রথম দিকে অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ হই। তবে আমরা দুজনে হাল ছাড়িনি। 2 বছর ওখানে আমরা কাজ করার পর তার নজরে আমি না এলেও আমার বন্ধু আসে। এতদিন দুজন চেষ্টা করতাম তোর নানার নজরে পড়ার, তা সফল হওয়ার পথে। জানিস, ওই বুড়োর চোখে তোর বাবা পড়েছে, তাতে আমি একটু হিংসে করিনি। আর হিংসে করবই কেন? ও আর আমি তো একই। আমার সব কিছু ওর, আর ওর সব কিছু আমার। আমি তো এটাই ভেবে এসেছি। আমার বন্ধু সফল হয়েছে, তাই আমার খুশির সীমা ছিল না। আমার জানা মতে আমার বন্ধুর বড় একটা গুণ ছিল, সে সহজেই কাউকে তার কথার মায়ায় ফেলে দিত। সেজন্য তো আমি এক সাইড হয়ে ওকে তার মনে জায়গা করতে দিলাম। এরপর থেকে বুড়োর কাছে আমার বন্ধু এতটাই প্রিয় হয়ে গেল যে নিজের মেয়েকে ওর কাছে বিয়ে দিতে চাই। তার কথা হচ্ছে, টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুরই অভাব তো আর নেই। সে তার একমাত্র মেয়ের জন্য বহুদিন ধরে গরিব ঘরের নম্র ভদ্র ছেলে খুঁজছে, যা তোর বাবার মধ্যে ছিল। কিছুদিনের মধ্যেই তোর নানা আমার বন্ধুর সাথে তার মেয়ের বিয়ে দেয়। বিয়ের প্রথম কয়েক মাস আমার বন্ধুর সাথে আমার সব ঠিক থাকলেও তারপর থেকে আস্তে আস্তে ও বদলে যেতে থাকে। এক সময় আমি লক্ষ্য করে দেখি সে আমাকে এড়িয়ে চলতে চাচ্ছে। আমার রাগ উঠে গেল। আমি গিয়ে ওকে বললাম, তোর হঠাৎ কি হয়েছে? ইদানিং আমাকে এড়িয়ে চলছিস কেন? বিয়ের 6 মাস হয়ে গেছে, এখনো তোর বউকে দিয়ে টাকা চাইছিস না কেন? আমাদের প্ল্যান কি ভুলে গেছিস? ও আমাকে বলল, বন্ধু দেখ, এখন এসব ভুলে যা। আমি তোর ভাবিকে টাকার কথা বলতে পারবো না। ও আমাকে ভীষণ ভালোবাসে এবং বিশ্বাসও করে। আমিও তাকে ভালোবেসে ফেলেছি। আমি চাই না আমার কোনো কথাই বা আচরণে সে কষ্ট পাক। সেদিন তোর বাবার কথা শুনে আমার রাগ উঠে গেল। আমাকে ধোঁকা দিয়ে বইয়ের টাকায় একা বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে, কথাটা ভেবে ওর সাথে একচোট ঝগড়া করলাম। যাকে বন্ধু কম ভাই বেশি মনে করতাম, সে আমার সাথে বেইমানি করছে, তা মেনে নিতে পারছিলাম না। এদিকে দিন দিন আমাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল।
একদিন তোর বাবা আমাকে ডেকে 2 লাখ টাকা দিয়ে বলে, বন্ধু, আমার কাছে এর থেকে বেশি নেই, তুই এটা রেখে দে, এ টাকা দিয়ে কিছু একটা ব্যবসা কর, আর কোনো কথা বলিস না, আর তুই ঝামেলা করলে আমি পুলিশের কাছে যেতে বাধ্য হতে হবে। ওই দিন আমার ধোঁকাবাজ বন্ধুর কথা শুনে হতবাক হয়ে যাই, তবে ওকে কিছু বলিনি। আমি সেদিন ওই টাকা নিয়ে চলে আসি, কিন্তু আমার মনে তখন আগুন জ্বলছে, আমার সাথে বেইমানি। আজকে আমি সরে দাঁড়িয়েছি বলেই তো সে বুড়োর মন জয় করতে পেরেছে, আর এখন রাজ্যসহ রাজকন্যা পেয়ে সেই আমাকে ভুলে গেছে। এটা মানা যায় না, এটা মানা যায়, কিন্তু তোর বাবাকে শায়েস্তা করতে হলে আমার লোকবল দরকার ছিল, যা তখন আমার কাছে ছিল না। তাই ওই দিন টাকা নিয়ে এসে পড়ি। কেটে যায় অনেক সময়, এরপর কয়েক বছর সময় লাগে আমার সমাজের মাঝে একটা জায়গা তৈরি করতে। তবে আমার মনে তখনও তোর বাপের বেইমানি ভুলতে পারে নাই। মেহেক সিকান্দার মির্জার কথা শুনে কিছু বলার মতো অবস্থায় নেই। এমনিতেই গলা চেপে ধরায় নিঃশ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে। একচোট দস্তাদস্তির কারণে শরীরে কোনো শক্তি পাচ্ছে না। নিজেকে মনে হচ্ছে একটা জীবন্ত লাশ। এছাড়া এত বছর যাকে জন্মদাতা ভেবে এসেছে, এখন শুনছে সেই লোক নাকি ওর বাবা না, ওর বাবার বন্ধু। বাবার বন্ধু এমনও হতে পারে তা মেহেকের জানা ছিল না। এদিকে মেহেককে তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে দেখে সিকান্দার মির্জা বলল, তোকে তো আর একটা কথা বলা হয়নি। একদিক থেকে তো আমি তোর বাবাই, তবে সৎ বাবা, কারণ তোর মায়ের সাথে আমার বিয়ে হয়েছে। যদিও বিয়েটা আইনিভাবে হয়েছে, ধর্মমতে হয়নি। বুঝিসনি ওই হতচ্ছাড়া মন, তোর মায়ের গর্ভে থাকতে বিয়ে হয়েছে তো, তাই ওই বদ মেয়ে পৃথিবীতে আসার আগে থেকে আমার পিছনে লেগেছে। ইস, তোকে কি বলতে গিয়ে কি বলছি জানিস? 10 বছর পর তোর বাবার সাথে আমি দেখা করি। তোর বাবা আমাকে দেখে খুব একটা খুশি হয়নি, তবে আমিও তো হাল ছাড়ার পাত্র না। তোর বাবাকে বলি, তাকে ছেড়ে এতদিন দূরে থাকতে আমি মোটেও ভালো ছিলাম না। জীবনে টাকা পয়সা অর্জন তো করেছি, জীবনে টাকা পয়সা তো অর্জন করেছি অনেক, কিন্তু আমার বন্ধুকে ভুলতে পারিনি। আর কত কথা বলতে হয়েছে তোর বাবার সঙ্গে সম্পর্ক আগের মতো করতে। প্রথমে আমার কথা বন্ধু বিশ্বাস না করলেও কিছুদিন যাওয়ার পর বিশ্বাস করতে শুরু করে দিল। আবারও আমাদের সম্পর্ক আগের মতো ঘনিষ্ঠ বন্ধুত্বের রূপ নেই। একটা সময় তোর বাবা আমাকে ছাড়া কিছুই বোঝে না। তাছাড়া তোর বাবা তোর নানার বাসায় থেকে ছোট হবে বলে অনেক আগেই তাদের থেকে দূরে সরে আসে। আসলে সব ভঙ্গ, হারামি একটা। ও জানতো ওখানে থেকে সরে আসলে বুড়োর ওকে ঠিকই ব্যবসা করতে টাকা দিবেন। শালা কত বড় বেঈমান! যে টাকায় আমার হক ছিল তা একা মেরে দিয়েছে, আমাকে দেয়নি। অবশ্য বুড়োর পরিবারের থেকে তোরা দূরে ছিলি, সেটাই ছিল আমার জন্য প্লাস পয়েন্ট। নাহলে এত তাড়াতাড়ি তোর বাবার কাছে আগের বন্ধু হতে পারতাম না। এদিকে আস্তে আস্তে আমার কাজ আমি শুরু করে দিয়েছি। তোর বাবার মনে তোর মাকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দিলাম, কিন্তু তাতেও কাজ হলো না, উল্টো তাদের ভালোবাসা বেড়ে যায়। তা দেখে আমার রাগ উঠে গেল। আমি সিদ্ধান্ত নিলাম এবার এমন কিছু করতে হবে যাতে সব কিছু আমার হাতের মুঠোর মধ্যে চলে যায় এবং তোর বাবার বেইমানির শাস্তি দিতেও পারি। অবশ্য আমাকে বেশি দিন তার জন্য অপেক্ষা করতে হয়নি। এর মধ্যে একদিন তোর বাবা ব্যবসার কাজে সিঙ্গাপুর যাচ্ছে, সে খবর জানাই। তখন তোর প্রায় 11 বছর হবে। তুই তখন বাবার আদরের রাজকন্যা, তো বাবার সাথে যাওয়ার জন্য জেদ করছিস, আর তোর বাবাও তোর কান্না দেখে তোকে নিজের সাথে নিয়ে যেতে রাজি হয়ে গেছে।
আমার তখন মনে হলো এর থেকে ভালো সুযোগ আর আসবে না। তোদের যাওয়ার কথা শুনে আমি ভাবলাম তোকে আর তোর বাবাকে মেরে দিলে কেমন হয়। সব ভেবে দেখি তোরা মরে গেলে বুড়োর রাজ্যসহ বিধবা রাজকন্যা আমার হয়ে যাবে। তাই তো সেদিন প্ল্যান করে তোদের গাড়ির ব্রেক ফেল করিয়ে দিলাম। চট্টগ্রাম হাইওয়ে গিয়ে তোদের গাড়ির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো। ব্যাস, তোর বাবা সোজা উপরে, কিন্তু তোর তো কই মাছের জান। এত সহজে মরবি কেন? এদিকে তোদের অ্যাক্সিডেন্টের খবর শুনে তোর মায়ের মাথায় চাপ পড়ে এতে বেচারি ব্রেন স্ট্রোক হয়ে যায়। অ্যাক্সিডেন্টের 2 দিন পর তোর জ্ঞান ফিরেছে, তবে তুই তখন কাউকে চিনতে পারছিলি না। এমনকি তোর বাবা ও মা এরপর সবচেয়ে বেশি পছন্দের মানুষ ছিল যারা, মানে তোর নানা, মামা ও তার একমাত্র ছেলে, তাদেরও চিনতে পারিসনি। ডক্টর আমাদের জানিয়েছে তোর মাথায় গুরুতর আঘাত লেগে স্মৃতি হারিয়ে গেছে। এখন তোকে সব কিছু শুরু থেকে চেনাতে হবে। তোর বাবার মৃত্যু, তোর মা পাগল, এদিকে তোর এমন অবস্থা দেখে বুড়ো এই বয়সে এতটা চাপ নিতে না পেরে শয্যাশায়ী হয়ে যাই। তাই তো তোদের বিপদের সময়ে আমি তোর মায়ের পাশে এসে দাঁড়াই, তোর নানাকে সাহস দেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাতে কি সব ঠিক হয়? দিন দিন তোর মায়ের পাগলামি বাড়তে থাকে। তাকে সর্বক্ষণ খেয়াল রাখতে থাকলাম। সুযোগ বুঝে একদিন সাহস করে আমি তোর নানার কাছে তোর মায়ের দায়িত্ব নিতে ইচ্ছে প্রকাশ করি। বুড়ো তার পাগল বিধবা মেয়ের একটা গতি করে মরতে চাচ্ছিল, তাই আমার প্রস্তাব লুপে নাই। তোর বাবার মৃত্যুর 3 মাস পর আমার সাথে তোর মায়ের বিয়ে হয়। সে সময় তোর মা 4 মাসের গর্ভবতী ছিল। আমাদের বিয়ের কিছুদিন পর বুড়ো মারা যায়। তোর মায়ের পাগলামি বাড়তে থাকে। তোর মামা নামকরা বড় বড় ডাক্তার দেখায়। এদিকে আমি তোর মায়ের ভাগের সম্পত্তি আমাদের দখলে নিয়ে এলেও তোর বাবার টাকা সম্পত্তি কিছু আমার নামে করতে পারছিলাম না, কারণ সব কিছু তোর নামে ছিল। যা আদায় করতে হলে আমাকে অপেক্ষা করতে হবে তোর বড় হওয়া পর্যন্ত। আমার ভয় ছিল তার আগেই তোর মামা আবার আমার সম্পর্কে জেনে না যায়। তাই তো তোর মামাকে তোর মায়ের চিকিৎসার কথা বলে চলে আসি ঢাকায়। অবশ্য ঢাকা আসার পর শুনতে পাই আমরা যেদিন ঢাকা এসেছি তার একদিন আগে তোর মামা সপরিবারে মারা গেছে। অবশ্য মরে গিয়ে আপদ বিদায় হয়েছে। এতটুকু সম্পত্তি, এত ভাগিদার ভালো লাগে না, কিন্তু সবই কপাল। তাই তো কিছুদিন পর শুনতে পেয়েছি তোর মামার ছেলেটা বেঁচে আছে। আর জানিস তোর মামার ছেলেটা কে? মেঘ বুঝতে পারছে না সিকান্দার মির্জা কি বলছে, কারণ ওর তখনকার কথা কিছুই মনে নেই। সিকান্দার মির্জাকে মেহেকের খুন করতে ইচ্ছে করছে। এই লোক তার কাছ থেকে ওর বাবাকে আলাদা করেছে, তাও সারা জীবনের জন্য, সামান্য কিছু অর্থের লোভে পড়ে। সামান্য টাকার বিনিময়ে একটা মানুষের জীবন নিতে দ্বিধা করেনি। কতটা খারাপ হলে কেউ এমন জঘন্য কাজ করে। এদিকে মেহেককে চুপ করে থাকতে দেখে বল, তোদের বাসায় থেকে তোকে নিয়ে আসার কিছুদিন আগেই প্রথম তোদের বেডরুমে যাই। ওখানে গিয়ে তোর মামাতো ভাইয়ের ছোটবেলার ছবি দেখে চমকে যাই। জানিস তোর মামার ছেলেটা কে? ইস, আমি কাকে কি বলছি! যে মেয়ে তার আসল বাবাকে মনে রাখতে পারেনি, সে কিভাবে মামার ছেলেকে মনে রাখতে পারবে? আমিও না। এদিকে মেহেককে চুপ করে থাকতে দেখে বলল। সিকান্দার মির্জার কথা শুনে মেহেক কিছু বুঝতে না পেরে তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তা দেখে সিকান্দার মির্জা বলে, আরে তুই যাকে দিনরাত রাক্ষস বলে মুখের ফেনা ফেলিস না,
সেই তো তোর মামার ছেলে। মেহেক সিকান্দার মির্জার কথা শুনে চমকে গিয়ে বলে। কি? সিকান্দার মির্জা মেহেককে চমকে যেতে দেখে বলে। আরে আমিও তোর মতো চমকে গিয়েছিলাম। সেদিন জেনেছি প্রিন্স মাহমুদ তোর মামার ছেলে। মেহেক সিকান্দার মির্জার কথা শুনে তার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে এই জঘন্য লোকটা বলতে চাচ্ছেটা কি। এদিকে সিকান্দার মির্জা মেহেকের দিকে তাকিয়ে বলে। কি ভাবছিলি আমি কিভাবে জানলাম, তাই তো? তাহলে শোন, আমি প্রিন্সের পরিচয় ও বাড়িতে মানে তোদের বেডরুমে যাওয়ার পর জেনেছি। কারণ ওখানে প্রিন্সের ছোটবেলার ছবি দেওয়ালে টানানো ছিল, জানিস? এতদিন একটা বিষয় অনেক ভেবেও কুল কিনারা করতে পারছিলাম না। আমার সাথে প্রিন্সের সমস্যাটা কোথায়? তাকে তো আগে কখনো চিনতাম বলে মনে পড়ছে না। তাকে প্রথম দেখি তোকে বিক্রি করতে যখন আমি পার্টিদের সাথে দর কষাকষি করছি, ঠিক সেই সময়ে কোথায় থেকে প্রিন্স মাহমুদ এসে আমাকে অবাক করে দিয়ে বেশ চড়া মূল্য দিয়ে তোকে বিয়ে করতে চাই। সবচেয়ে অবাক করার বিষয় ছিল এত টাকার মালিক ও ক্ষমতাসীন মানুষটি কিনা টাকা দিয়ে কেনা মেয়েকে রক্ষিতা না করে বউ করতে চাচ্ছে। তখন আমার মাথায় প্রশ্নটা এলেও তেমন গুরুত্ব দেইনি। ভেবেছি বড় বড় শিল্পপতিদের তো কত শখ বা নেশা থাকে, আর তারা নারী লোভী হয়। তাহলে এটার নতুন কি? দেখা যাবে বিয়ের অভিনয় করে রক্ষিতা হিসেবে ব্যবহার করে। সেজন্য প্রিন্সকে নিয়ে এত কিছু ভাবতে চাইনি। এদিকে যেদিন তোর সাথে প্রিন্সের বিয়ে হয় তার পরের দিনই সে আমাকে আমার পাওনা বুঝিয়ে দেয়, তাতেই আমি খুশি হয়ে গেলাম। তোর বিয়ের 2-1 দিন পর প্রিন্স মুনকেও তোর কাছে নিয়ে যাই, কিন্তু আমাকে তোর আশেপাশে ঘেঁষতেও দিতে নারাজ। আমি অবশ্য টাকা পেয়ে তোকে নিয়ে ভাববার সময় পাইনি, কিন্তু হঠাৎ করে আমার কাছে একটা ব্যবসার অফার আসে, যেখানে আমার টাকা 6 মাসের মধ্যে দ্বিগুণ হবে। ভাগ্যে বেশি ভালো থাকলে টাকা 3 গুণ হতেও পারে। আমিও রাজি হয়ে গেলাম। প্রথম বেশ ভালো টাকা লাভ হয়। আমি খুশি হয়ে আমার কাছে যত অর্থ ছিল সব ব্যবসার মাধ্যমে ঢোকাই। কিন্তু সমস্যা শুরু হয় ব্যবসায় ঢোকার 6 মাস পর। 6 মাসের পর আস্তে আস্তে ব্যবসায় লসের সংখ্যা বেড়ে যায় বহুগুণে। কিছুদিনের মধ্যেই আমি আগের মতো ব্যবসায় লস খেয়ে শূন্য হয়ে পড়ি। সেই সময়ে আমার তোর বরের কথা মনে পড়ে। তোর বরের তো অনেক টাকা, আমাকে কিছু দিলে আমি আবারও উঠে দাঁড়াতে পারতাম, সমস্যা হবে না। এটা ভেবে প্রিন্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু ও আমার সাথে দেখা করতে চায় না। তখন থেকে আমার ওকে নিয়ে সন্দেহ হয়। আমার দলের কিছু ছেলেকে প্রিন্সের সব খোঁজখবর এনে দিতে বলি, তবে ওরা প্রিন্সের সব কিছু জোগাড় করতে না পারলেও কিছু খোঁজখবর এনে দেয়। সব ব্যবসা খোঁজখবর পাইনি, তবে প্রিন্সের কিছু তথ্য পাই। ওদের এনে দেওয়া খবর আমাকে রীতিমতো চমকে দেয়। আমি যাদের সাথে এতদিন ব্যবসা করছিলাম তা প্রিন্সের লোক ছিল। এমনকি তোর বিয়ের আগে আমার ব্যবসার যে লোকসান গুনতে হয়েছে তাও প্রিন্সের কারণে। কিন্তু আমার জানা মতে ওর সাথে আমার কোনো শত্রুতা থাকার কথা নয়। আমি ছোটোখাটো একজন ব্যবসায়ী, আর ও তো হাই লেভেলের। মনের মধ্যে খটকা লাগে। ওর সম্বন্ধে জানতে হলে আমাকে ওর বাড়িতে যেতে হবে। ওখানে যাওয়ার একমাত্র রাস্তা ছিলি তুই, তাই তো সুযোগ বুঝে তোর সাথে দেখা করে মাপ চাওয়া, তোকে ওখান থেকে বের করা, এমনকি আমি নিজের কাজে অনুতপ্তের অভিনয় করলাম। তুই যে বলদ টাইপের মেয়ে তা আমি আগেই জানতাম।
তুই আমাকে মাফ করে দিয়ে আমার প্ল্যান মতো কাজ করতে রাজি হয়ে গেলি, তাতে বুঝতে বাকি রইল না তুই কতটা বলদ। সবচেয়ে বেশি বোকামি কোনটি জানিস? যে প্রিন্স মাহমুদ আমার হাত থেকে তোকে বাঁচাতে বিয়ে করছে, তুই তাকে ধোকা দিয়ে আমার সাথে হাত মিলিয়ে ওর রুমে বন্দি করছিস। অবশ্য আমি তোদের ওখানে যাওয়ার আগে প্রিন্সকে সাহায্য করতে ওর শত্রুদের সাথে হাত মিলাই। এরপর তোর মাধ্যমে প্রিন্সের বাড়িতে ঢুকি। সেদিন ওখান থেকে আসার ঘন্টাখানিক আগে প্রিন্সের রুমে গিয়ে ওর বাচ্চা বয়সের ছবি দেখে অবাক হয়ে যাই এবং ওর নামের শেষে মাহমুদ জানিয়ে আগে কখনো ভাবেনি। কিন্তু সেদিন ছবিটা দেখে তা নিয়ে ভাবতে গিয়ে মনে পড়ে ওর মা, নানা, মামার নামের শেষেও মাহমুদ ছিল। কতটা হুট করে মনে হলেই আমার কাছে সব ক্লিয়ার হয়ে যায় প্রিন্স মাহমুদ সম্পর্কে। মেহেক সিকান্দার মির্জার কথা শুনে বলে, মানুষ এত জঘন্য হয় তা তোকে না দেখলে জানতাম না। তা সিকান্দার মির্জা সব কিছু তো বলি। আচ্ছা, আমার মা তো সুস্থ হয়ে যাচ্ছিল, তাহলে হঠাৎ করে মারা যায় কিভাবে এটা তো বললি না। সিকান্দার মির্জা মেহেকের দিকে তাকিয়ে বলল, বাবার নাম ধরে ডাকছিস বেয়াদব মেয়ে। তোর মতো পিশচ খুনিকে এতদিন না জেনে বাবা বলেছি। এখন থেকে তুই আমার কাছে শুধু সিকান্দার মির্জা। তাই এসব কথা রেখে আমার মা কিভাবে মারা গেছে তা বল। মেহেকের কথা শুনে সিকান্দার মির্জা হেসে বলল, বলছি তার আগে শুনে রাখ, আমি শিকদার মির্জা না। তুই আমার নাম ধরে না, তোর বাবার নাম ধরে বারবার ডাকছিস। মেহেক সিকান্দার মির্জার কথা শুনে রেগে বলে, মানে কি? মানে হচ্ছে আমার নাম রাশেদ হাসান, শিকদার মির্জা নয়। আর তোর জন্মদাতা পিতার নাম শিকদার মির্জা। অবশ্য তোর বাবার মৃত্যুর পর তার বউ বাচ্চাদের সাথে নামটাও আমার হয়ে গেছে। আর তোর মায়ের কথা জানতে চাচ্ছিস তো? তাহলে শোন, আমার এক ঘনিষ্ঠ বান্ধবী আমাদের বাসায় রাখতাম তোর মায়ের দেখাশোনার জন্য। অবশ্য তোর মাকে দেখাশোনা তো ছিল লোক দেখানো। আমি তো বান্ধবীকে রেখেছি আমার চাহিদা পূরণ করতে, তা তো কেউ জানে না। এদিকে এক রাতে বান্ধবীর সাথে একান্ত সময় কাটানোর সময় তোর বাবাকে আমি খুন করেছি তা বলেছিলাম। তোর মা পানি খেতে উঠে আমাদের কথা শুনে নেই, আমাকে হাতে নাতে ধরে ফেলে। তোর মা আমাকে পুলিশের কাছে নিতে চাই। আমি রেগে তাকে ধাক্কা দিলে সে সময়ে তোর মায়ের পেটে 9 মাসের মন। ধাক্কা জোরে হওয়াতে সহ্য করতে না পেরে ফ্লোরে গিয়ে পড়ে। তোর মায়ের রক্তপাত শুরু হয়ে যায়। আমার বান্ধবী ভয় পেয়ে তোর মাকে হসপিটালে নিয়ে যায়। ইমার্জেন্সিতে ভর্তি করে সিজার করে মনকে বের করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়। মেহেক রাশেদ হাসানের মুখে মায়ের মৃত্যুর বর্ণনা শুনে ঠুকরে ঠুকরে কেঁদে ওঠে। রাশেদ হাসানকে সামনে দেখে মেহেকের চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছে। ওকে খুন করতে পারলে হয়তো মেয়েটা শান্তি পেত। মেহেক অনেক চেষ্টার পর নিজের পায়ে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখছে কিছু পাওয়া যায় কিনা। আজকে সেই লোককে সে খুন করে ফেলবে। শুধুমাত্র সামনে দাঁড়িয়ে থাকা জানোয়ারের কারণে ওদের হাসি খুশি পরিবারটা শেষ হয়ে গেছে। ওরা 2 বোন বাবা ও মাকে হারিয়ে এতিম হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, মেহেক হাতের কাছে লোকটাকে আঘাত করার জন্য কিছু পেল না। তবে থেমে থাকলো না, রাশেদ হাসানের দিকে তেড়ে আসে। রাশেদ হাসান মনে হয় জানতো মেহেক তেড়ে আসবে, তাই তো তড়িঘড়ি করে মেহেককে ধাক্কা দিয়ে ফেলে দ্রুত রুমের বাইরে চলে যায়। সেদিনের পর থেকে মেহেককে খাবারের মধ্যে ড্রাগ দেয়। তবে ইদানিং মেহেকের অবস্থা বেগতিক দেখে প্রতিদিন ড্রাগ দেয় না রাশেদ হাসান। আজকে মেহেকের খাবারে ড্রাগ দেওয়া হয়নি। কোবরা মেহেকের কাছে আসবে। তাছাড়া সিকান্দার মির্জা কোবরাকে যতটুকু চিনে তাতে একটা জঙ্গলি বিল্লিকে কিভাবে কাবু করতে হয় তা ভালো জানে। তবে রিস্ক নেওয়া যাবে না, তাই তো মেহেককে অনাহারে রাখবে যাতে দুর্বল হয়ে পড়ে। কোবরা হচ্ছে হিংস্র বাঘ, তার থাবা থেকে আজকে মেহেকের নিস্তার নেই। সিকান্দার মির্জা ভেবেছে কোবরা এদিকে মোচ করবে, তাহলে সে বসে থাকবে কেন?
আজকে সারা রাত ক্লাবে গিয়ে ফুর্তি করবে। অন্যদিকে সন্ধ্যার কিছুক্ষণ পর কোবরা মেহেকের রুমের দরজা লক খুলে ভেতরে ঢুকে। মেহেক তখন গভীর ঘুমে। আজকাল ঘুমটা বেড়ে গেছে, ইদানিং চোখ খুলে রাখা দায় হয়ে পড়েছে ওর। কোবরা ঘুমন্ত মেহেককে দেখে তেমন পছন্দ হলো না। মেয়েটার চোখের নিচে কালি, শরীর কেমন শুকনো। এসব মেয়েদের দিয়ে তো কোবরার জুতা মুছতে রাখবে না। অবশ্য এত অত্যাচারের পর যে বেঁচে আছে মেয়েটা, এটাই তো বেশি। কোবরার উঠা বসা যে সব মডেলদের সাথে, তাদের চেকে এমন নিরামিষ তার মুখে রুচে না। তবুও এ মেয়েটাকে ছাড়বে না। মেয়েটা প্রিন্সের দুর্বলতা, তাকে তো কোবরা ভোগ করবেই আজ। প্রিন্সকে তো তার বইয়ের সাথে একান্তে কাটানো মুহূর্তগুলো দেখাতে হবে। কথাটা ভেবে কোবরা ঘুমন্ত মেহেকের উপর ঝাঁপিয়ে পড়ে। সময়ের কাজ সময় করতে হয়। একবার সময় চলে গেলে তা কারোর জন্য ফিরে আসবে না। সময় তার নিজস্ব গতিতে চলে। মানুষের জীবনে এমন কিছু কিছু ভুল থাকে যা হয়তো শুধরানোর সময় পায় না বা সুযোগ মেলে না। কখনো নিজের করা ছোট একটা ভুল হয়তো সম্পূর্ণ জীবনের মানেই বদলে দিতে পারে। কিছু কিছু সময় তো দেখা যায় আপনজনদের করা এমন কিছু ভুল আছে যা মেনে নিতে কষ্ট হয়। তাদের একটা ভুলের কারণে সবচেয়ে রাগী বদমেজাজি লোকটাও কেমন নির্জীব হয়ে যায়। যে মানুষটি একসময় আপনজনদের ভালো দেখে খুশি হতো, তারা কষ্ট পেলে নিজেকে নিঃস্ব মনে হতো। তারই এক সময় আপনজনদের ভুলের চোরাবালিতে অনুভূতি শূন্য হয়ে পড়ে। জীবনের হাসি, আনন্দ, অশ্রু এমনকি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়। আশেপাশের সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখে। একটা সময়ে ছোট ভুলও জীবনের খাতার হিসাব উল্টোপাল্টা করে দেয়। মেহেকের সিকান্দার মির্জাকে বিশ্বাস করা ছিল সে ধরনের বড় ভুল। সিকান্দার মির্জার ও না রাশেদ হাসানের সেদিন বলা কথাগুলো মেহেক ভুলতে পারছিল না। নিজের মা বাবার খুনিকে সামনে পেয়েও কিছু করতে না পারার কষ্ট যে ওকে করে করে খাচ্ছে। কিন্তু মেহেক আজ এতটাই অসহায় যে রাশেদ হাসানের কিছুই করতে পারছে না। যে প্রিন্স ওকে রাশেদ হাসানের থেকে বাঁচাতে চেয়েছে, মেহেক তাকেই ভুল বুঝে গেছে এতদিন। কতবার প্রিন্সকে অভিশাপ দিয়েছে, এটাও তো বলেছে আজকে যেমন প্রিন্স মানুষের রক্ত ঝরাচ্ছে, একদিন তার আপনজনদের রক্ত ঝরবে। সেদিন মেহেক কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। মেহেক এতদিন মনকে নিয়ে চিন্তা করলেও সেদিন রাশেদ হাসানের কথা শুনে চিন্তা নেই। মনের জন্য আগের মতো উৎকণ্ঠায় দিন কাটছে না, কারণ মন সবচেয়ে নিরাপদ স্থানে রয়েছে তা মেহেক এখন ঠিক বুঝতে পারছে। এতদিন মনে প্রশ্ন জেগেছে, মেহেক মরে গেলে ওর বোনটা একাই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে পারবে তো, নাকি কারো কালো থাবায় শেষ হয়ে যাবে। কিন্তু না, এখন তা ভাবতে হচ্ছে না, কারণ সে মরে গেলেও প্রিন্স মাহমুদ বেঁচে থাকতে মনের কিছু হতে দেবে না। তা মেহেক ভালো করে জানে। এখন ওর মৃত্যু হলেও আফসোস থাকবে না। কিন্তু এত সহজে কি ওরা আমাকে মরতে দেবে? হয়তো ওরা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করবে, তবুও একেবারে শেষ করবে না। ওদের আচরণ তো সেটাই প্রকাশ পাচ্ছে। তবে রাশেদ হাসানের সেদিন কথা বলার পর থেকে ওর দিনগুলো কেমন ঘোরের মধ্যে কাটে। ইদানিং কেমন অল্পতেই শরীর ক্লান্তি লাগে। কিছুক্ষণ বসে থাকলে শরীর কেমন অসাড় হয়ে আসে, মাথা ঝিমঝিম করে। মেহেক ইদানিং একটা বিষয় খেয়াল করেছে, পেটের মধ্যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। কখনো পেটের ডান পাশে একটু ফুলে ওঠে, আবার কখনো বাম পাশে। সবচেয়ে বড় কথা হচ্ছে অনাহারে অর্ধাহারে থেকে শরীর শুকিয়ে গেছে, কিন্তু পেট তো ঠিক আগের মতোই আছে। তবে পেট বেচারা আগের মতো আজকাল ক্ষুধা সহ্য করতে পারে না। কিন্তু এরা তো প্রতিদিন খাবার দেয় না ওকে, একবেলা বা একদিন পরপর খাবার দেয়। আর তখন মেহেক খাবার সামনে দেখলে খেতে ঝাঁপিয়ে পড়ে। সে সময় মনে হয় এক মুহূর্তের মধ্যে সব খেয়ে শেষ করে দিবে, কিন্তু তা আর সম্ভব হয় না। দেখা যায় অল্প একটু খেলে পেট ভরে যায়, বমি বমি ভাব হয়। আরেকটা কথা ভেবে মেহেক যতটা না অবাক হচ্ছে তার থেকে বেশি চিন্তিত সে। চিন্তা হওয়ার কথাই তো। এবারই ওর ফার্স্ট 4 মাসের বেশি সময় ধরে পিরিয়ড হচ্ছে না।